Somebody please present the page 910 of particle physics note that I have not finished, and then we'll start with these new notes. So is the skin visible? Hello? না না, পার্টিকেল ফিজিক্সের যে নোট অনেক আগে যেগুলো আপলোড করেছিলাম অনেক আগে, এইসব অনলাইনের না। পার্টিকেল ফিজিক্সের যে নোট সেটা 9 আর 10 পাতা, সেটা পড়ানো হয়নি। যেগুলো ক্লাসে পড়াচ্ছিলাম সেগুলো তো অনেক আগে। ইমেল সার্চ করো, দেখো আমার ইমেল, অনেক আগেই ওগুলো আপলোড করা হয়েছে। সেটা শেষ দুটো পাতা পড়ানো হয়নি, সেটাতে সেগুলো পড়াতে হবে। স্যার ওই ডায়াগ্রাম গুলো যেখানে আছে সেখানে? হ্যাঁ হ্যাঁ, ওই দুটো পাতা, ওই সব গেলমান প্লট গুলো, ওই দুটো পড়ানো হয়নি। ওটা পড়িয়ে তারপরে না স্যার, আমি লিভ করে আবার প্রেজেন্ট করছি। ঠিক আছে। দেখা যাচ্ছে? এসেছে, খুলতে হবে, এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক আছে, এই দুটো কথা। সো we have finished teaching in class all about how to justify all these conservation rules. এটা মন দিয়ে পড়তে হবে, এটা খুব দরকারি জিনিস। এটা থেকে অনেক কোয়েশ্চেনের উত্তর দেওয়া যায়। লাস্ট যেটা পড়ানো বাকি ছিল, এই শেষ দুটো পাতা, এটা পড়িয়ে নিয়ে তারপরে নিউক্লিয়ার যা দিয়েছি সেটা পড়াবো। সেটা হচ্ছে গেলমান প্লট। গেলমান classified, this is the famous Gell-Mann scheme for classifying the then so-called elementary particles. তখনও কোয়ার্ক মডেল আবিষ্কার হয়নি। পরে কোয়ার্ক মডেল আবিষ্কার হওয়ার পরে কোয়ার্ক কম্পোজিট গুলো দেওয়া আছে। এই যে ছবিগুলো, 4টে ছবি আছে, এইটা নানা জায়গায় প্রায়ই দেয়। ঠিক আছে, আমাদেরও দেওয়া হয়েছে। এগুলো তুমি কি বলবো, মুখস্থ করো, যাই করো, এই এই স্ট্রাকচার গুলো মনে রাখা খুব সোজা। The first is the baryon octet. ঠিক আছে, 8 baryons, 8 of them are classified in this. The plot is of along the x-axis, the horizontal axis it is I, the isospin,
and along the vertical axis it is S, the strangeness. Okay, so along there are three vertical layers. The one which passes through the origin, that is S is equal to -1. তার উপরের যে লেয়ার সেটা S ইকুয়াল টু 0, আর তার তলায় যেটা লেয়ার সেটা S হচ্ছে -2। তার মানে উপরের লেয়ারে যেসব পার্টিকেল আছে তার মধ্যে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নেই। গ্রাউন্ড লেভেলে যে পার্টিকেল সেটার মধ্যে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক, আর একেবারে তলায় যে পার্টিকেল গুলো তার মধ্যে দুটো স্ট্রেঞ্জ কোয়ার্ক। So you see, the topmost layer is occupied by the neutron and proton. These are the vertices of an octagon, and that's why it's called baryon octet. So neutron and proton is quark composition is given. That is the topmost layer. In the middle layer, you have two particles. তার মানে আটখানা কি করে হচ্ছে, এই যে ভার্টেক্স গুলো, 6টা ভার্টেক্স আছে একটা অক্টাগনে, আর সেন্টারে দুটো আছে, সেই করে 8টা। ঠিক আছে, একেবারে ওপরে S ইকুয়াল টু 0-তে N আর P, UDD UUD, সেটা S হচ্ছে 0। তারপরে যেটা অরিজিনের মধ্যে দিয়ে গেছে সেখানে সব পার্টিকেল গুলো একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে। একদম সেন্টারটা হচ্ছে I ইকুয়াল টু 0। তারপরে বুঝতেই পারবে, সিগমা প্লাস সিগমা মাইনাস এগুলো জন্য I হচ্ছে 1, এসব ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর I3 থার্ড কম্পোনেন্ট হচ্ছে, S ভার্সেস I3, I নয়, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন I3। যদিও ওই কনজারভেশন রুল এইসবের মধ্যে I3 নেই, ওখানে শুধু I বললেই হবে, কিন্তু ডেলম্যান প্লট গুলো করা হচ্ছে এইভাবে, স্ট্রেঞ্জনেস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস, আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন এবং হরাইজন্টাল অ্যাক্সিস। তার মানে একটা প্রোটনের আইসোস্পিন I3 হচ্ছে +12, সেটা ডান দিকে, আর নিউট্রনের আইসোস্পিন হচ্ছে -12, সেটা বাঁ দিকে, আর S হচ্ছে 0। আচ্ছা, তারপরে সিগমা প্লাস, এটার আইসোস্পিন I3 হচ্ছে +1, আর সিগমা মাইনাস হচ্ছে আইসোস্পিন হচ্ছে -1, এইটা +1 আর -1। তারপরে হাফ, মানে I3 ইকুয়াল টু +12 -12, কোনো ব্যারিয়ন এখানে নেই, ওগুলো এমটি। আর I3 ইকুয়াল টু 0-তে ওখানে দুটো পার্টিকেল আছে, সিগমা 0, যেটার I3 হচ্ছে 0, কারণ ওটা I ইকুয়াল টু 1 ট্রিপলেটের ভেতর ওটা একটা পার্টিকেল যেটার I3 0, আর ল্যামডা 0 যেটা, সেটার I হচ্ছে 0, কারণ সেটা একটাই পার্টিকেল, ফলে সেটার I3 ও 0। এই করে সেন্টারে সিগমা 0 আর ল্যামডা 0, আর এটাতে একটাই করে কোয়ার্ক আছে, কোয়ার্ক কম্পোজিশন। ইনফ্যাক্ট এগুলো কোয়ার্ক কম্পোজিশন একই, দুটোরই হচ্ছে UDS, কিন্তু পার্টিকেল আলাদা, মাসও আলাদা। এখন আমি বলেছি এই পার্টিকেল মাসের ব্যাপারগুলো খুব গোলমেলে, শুধুমাত্র কোয়ার্কের মাস যোগ করে হয় না, আর সেটা বেশ শক্ত, এই ক্লাসে বোঝানো যাবে না। তাই এই দুটো পার্টিকেলের আলাদা পার্টিকেল, মানে তাদের মাস আলাদা, যদিও কোয়ার্ক কম্পোজিশন এক। আর সিগমা প্লাসের তো হচ্ছে UUS, আর সিগমা মাইনাসের হচ্ছে DDS। এটা হয়ে গেল লেয়ার। আর থার্ড লেয়ারে হচ্ছে দুটো পার্টিকেল যার স্ট্রেঞ্জনেস হচ্ছে -2। ডান দিকেরটা সেটা I3 হচ্ছে হাফ। এইটাও, এই দুটো, এটা একটা আইসোস্পিন ডাবলেটে বিলং করে, মানে এটার ক্যাপিটাল I হচ্ছে হাফ, আর I3 একটার +12 আর একটার হচ্ছে -12, সেটা আঁকা হয়েছে। এইগুলো সব গ্রিফিথ সব বইটইতে আছে। এগুলো তুমি মানে সবার এটা জানা দরকার, মেমোরাইজ করবো বললো না, এই আমি যেভাবে বুঝিয়ে দিলাম। ব্যারিয়ন অক্টেট মনে রাখতে হবে NP, তারপরে লেয়ারে 4খানা পার্টিকেল, আর একদম তলায় দুটো স্ট্রেঞ্জনেস -2 পার্টিকেল, যার আইসোস্পিন একটা +12 -12।
এগুলো যদি এসব আসে পরীক্ষাটা স্কেল পেন্সিল নিয়ে আসা বাঞ্ছনীয়, কারণ এগুলো পরিষ্কার করে স্কেল দিয়ে মেপে পেন্সিল দিয়ে সাধারণত আঁকতে রাখতে হয়। এইসব জিনিসগুলো অ্যাক্সিসগুলো দেখাতে হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আরো তিনটে এরকম ছবি আছে, সেগুলো বুঝিয়ে দিচ্ছি। These different plots are based on different representations of SU3 and can accommodate different groups of particles. তারপরে হচ্ছে যে মেসন, যেগুলো স্ক্যালার মেসন, মানে স্পিন হচ্ছে যেটা জিরো, আমি বলেছি বুঝিয়ে দিয়েছেন নাম কি, সিউডো স্ক্যালার মেসন অক্টেট। সেখানে ওই 8খানা পার্টিকেল, একটা ওরম 6খানা ভার্টেক্স আর সেন্টারে দুটো, কিন্তু এগুলো হচ্ছে সব সিউডো স্ক্যালার মেসন। এগুলো কোয়ার্ক কম্পোজিশন গুলো দেওয়া আছে। একদম উপরের লেয়ারে এস হচ্ছে 1, মানে এই ক্যাওন গুলো, যার মধ্যে একটাই স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকে। কে প্লাস, যেটার কম্পোজিশন হচ্ছে ইউএস বার, আর কে জিরো, যেটার কম্পোজিশন হচ্ছে ডিএস বার, আর তার আইসোস্পিন গুলো I3, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এই সব প্লট গুলোই এস ভার্সেস I3। তার তলার লেয়ারে এস যখন জিরো, সেখানে এই তিনটে পায়ন্ত আছে, পাই পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো, যার I3 হচ্ছে, এটা একটা আই হচ্ছে 1 এবং I3 গুলো প্লাস হাফ, মাইনাস হাফ আর জিরো। এছাড়াও সেন্টারে আর একটা পার্টিকেল রয়েছে, এই এটা বলে, এটা হচ্ছে সিউডো স্ক্যালার মেসন। পার্টিকেল ডেটা টেবিলে দেখবে এটা, এবং সেটার আই যেহেতু জিরো, সেটার I3 ও জিরো, তাহলে সেন্টারে পাই জিরো ছাড়াও এটা আছে। এটা মনে রাখা সোজা। এইটার ওপরে আর নিচের চারটে কোণে ওই ক্যাওন গুলো আছে, যেটা এস, প্রথমটা এস ইকুয়াল টু 1, তার মানে সেটা একটা এস বার, অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক। আর তলার গুলোর এস হচ্ছে -1, সেগুলো হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক। তার এগুলো মনে রাখা সোজা, কারণ ওপরে আর নিচে কে গুলো আছে, চারটে কে, আর মাঝ বরাবর ওই তিনটে পাই এবং সেন্টারে এটা। ঠিক আছে, এইভাবে ব্লাইন্ডলি নয়, এইভাবে ইন্টেলিজেন্টলি ইউ রিমেম্বার দিস থিংস। কোয়ার্ক কম্পোজিশন গুলো কিন্তু দিতে হবে, পরীক্ষায় অনেক সময় তাই থাকে। আরো দুটো পার্টিকেল আছে। প্রথমটা হচ্ছে ভেক্টর মেসন, যেগুলো যেগুলো স্পিন হচ্ছে 1, এগুলো ক্লাসে বুঝিয়েছি। সেরকম 9খানা পার্টিকেল আছে ভেক্টর নামে। 9খানা কি করে হয়, এটা ওই অক্টাগন, এটা 6টা ভার্টেক্সের 6খানা আর সেন্টারে 3খানা আছে, এই করে এটা 9খানা পার্টিকেল। আগেন এগুলো হচ্ছে সব কে প্লাস স্টার, মানে কে প্লাসের রেজোনেন্স কি আমি বুঝিয়েছি। এখানে আমি কোয়ার্ক কন্টেন্ট গুলো দিইনি, কারণ কে স্টার প্লাসের কোয়ার্ক কন্টেন্ট হচ্ছে কে প্লাসেরই মতো, যেটা উপরের ছবিতেই দেওয়া আছে। তাই শুধু এটা যদি কেউ আলোচনা করতে বলে, কোনো কোয়ার্ক কন্টেন্ট গুলো আগেই দেওয়া আছে বলে এখানে আর আলাদা করে দেখিনি। এখানে আগেন ওই ওপরের কর্নারে আর তলার কর্নারে ওই কে গুলোর রেজোনেন্স আছে। সিউডো স্ক্যালার মেসন অক্টেটে যেগুলো স্ক্যালার মেসন, সেগুলো হচ্ছে এমনি কে গুলো, আর সেগুলোর যে এক্সাইটেড সেট রেজোনেন্স গুলো, সেখানে স্পিন হচ্ছে 1। এসব ক্লাসে বুঝিয়েছি। ভেক্টর মেসন, এখানে ওই ওপরে কে কে প্লাস স্টার, কে জিরো স্টার, আর তলায় কে জিরো বার স্টার আর কে মাইনাস স্টার। কোয়ার্ক কম্পোজিশন কে গুলোর সঙ্গে একই। ঠিক আছে, আর সেন্টার যে লাইনে, সেখানে আছে এই রো প্লাস, রো মাইনাস আর রো জিরো। পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো যেমন স্ক্যালার মেসন, এ ভেক্টর মেসন গুলো হচ্ছে রো প্লাস, রো মাইনাস, রো জিরো। আরো দুটো নিউট্রাল এই ভেক্টর মেসন আছে, রো জিরো ছাড়াও ফাই আর ওমেগা জিরো। ফাই এর কম্পোজিশন এস এস বার, ওমেগারও তাই হবে, কারণ ওমেগার মানে এস কন্টেন্ট নেই এগুলো। আর ফাইটার এস এস বার মানে এস হচ্ছে 0, সেই জন্য এই এখানে লিখিনি, ওই একই, এস ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু -1। তার মানে এখানে কর্নারে গুলো এক্সাইটেড মেসন গুলো, যেগুলো ভেক্টর মেসন,
আর হরাইজন্টাল অ্যাক্সিসে রো প্লাস, রো জিরো আর রো মাইনাস। এছাড়া ওই মধ্যিখানে রো জিরো ছাড়াও ফাই আর ওমেগা জিরো হয়েছে। এই তিনটেই হচ্ছে নিউট্রাল ভেক্টর মেসন। এগুলোর কোয়ার্ক কম্পোজিশন গুলো, ফাইটা তো বলে দিলাম, ওমেগা একটা দুখানা পার্টিকেল আছে, কিন্তু একটা ক্যাপিটাল ওমেগা মাইনাস, যেটা সেই গেলমান বলেছিলেন থাকবে, সেটা আবিষ্কার করা হয়েছিল, সেটা ক্যাপিটাল ওমেগা মাইনাস, সেটা ব্যারিয়ন, সেখানে তিনটে স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে, সেটা স্ট্রেঞ্জনেস নাম্বার হচ্ছে -3। আর এই যে ছোট হাতের ওমেগা, ওমেগা জিরো, এটা হচ্ছে একটা নিউট্রাল ভেক্টর মেসন। ঠিক আছে, এই ছবিটা হয়ে গেল। তারপরের ছবি হচ্ছে ব্যারিয়ন ডিকাপলেট। 12খানা ব্যারিয়ন আছে, 12খানা ব্যারিয়ন এইভাবে সাজানো আছে। এই ছবিগুলো মানে নিজে এঁকে প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিছু করে, কিন্তু এগুলো খুব সোজা। এগুলোতে জাস্ট মনে রাখতে পারলে just লিখে দিলেই বেশ কিছু নম্বর পাওয়া যায়, যদি অবশ্য জিজ্ঞেস করা হয়। তবে এগুলো প্রায়শই সব পরীক্ষা, এমনি এমনি পরীক্ষায় যেগুলো এমসিকিউ টাইপ পরীক্ষা, সেখানে এইগুলোর থেকে মানে এমসিকিউ টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এমনি রিটেন পরীক্ষা, এটা সিইউ এর তো স্ট্যান্ডার্ড প্রশ্ন, প্রত্যেকবার ওদের একটা দুটো ছবি আঁকতে দেয়, এটাই ওদের পার্টিকেল ফিজিক্স, খুব বেশি ওখানে পড়ানো হয় না এটাই। আচ্ছা, 12খানা কি করে হচ্ছে? এটা এখানে 4টে লেয়ার, কিন্তু একটা হরাইজন্টাল লেয়ার যেটা S-1, তার ওপরে একটা লেয়ার S=0, তার তলায় একটা লেয়ার S হচ্ছে -2, আর একদম তলায় যে লেয়ার S হচ্ছে -3, ওটা একটা ভার্টেক্স যেখানে ওমেগা মাইনাস বসে আছে। আচ্ছা, ওপরের লেয়ারটা, এগুলো সবই হচ্ছে ওই প্রোটন রেজোনেন্স পার্টিকেল, ডেল্টা প্লাস প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা জিরো। এই প্রোটন যেগুলো রেজোনেন্স পার্টিকেল, এগুলো ওপরের রয়ে বসে আছে, এখানে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নেই, সেই জন্য S হচ্ছে 0। ডেল্টা প্লাস প্লাস হচ্ছে একটা পার্টিকেল যেখানে 3টে ইউ। এইখানে বোঝা যায় যে কেন কালার থাকতে হবে, কারণ এই 3টে ইউ তো এক জায়গায় থাকতে হলে এদের কোনো অ্যাডিশনাল কোয়ান্টাম নাম্বার, সেই জন্য কালার 3টে, স্পিন দুটো, তার কারণ এইটা। আর কালার কেন 3টে, তার কারণ এইসব পার্টিকেল গুলো আছে বলে। ডেল্টা প্লাস, এখানে 3টে ইউ আছে, তার মানে এগুলোকে ডিস্টিংগুইশ করতে হলে এমন একটা প্রপার্টি হবে যেটা 3টে, সেই জন্য 3টে কালার। তাহলে ওপরে ডেল্টা প্লাস প্লাস হচ্ছে 3টে ইউ, একদম বাঁ দিকে ডেল্টা মাইনাস হচ্ছে 3টে ডি, একদম ডান দিকে যেখানে I3 হচ্ছে হাফ প্লাস হাফ। আর এইগুলোতে একদম এক্সট্রিম রাইটে সেটা I3 গুলো +3/2 আর -3/2। স্কেলে পেন্সিলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, আর গ্রিফিথ টিফিতে এইসবে তো দেওয়াও আছে। তার মানে এগুলোর প্রথম যে সেখানে 4টে পার্টিকেলই আছে, I3 +3/2, -3/2, +1, +1 নেই, আর আছে +12 আর -12। তারপরের যেটা লেয়ার সেটা S হচ্ছে -1, সেখানে পার্টিকেলের সংখ্যা 3। এই যে গুণে দেখবে কি করে, ওপরে 4 আর 3 7, সরি ডিকাপলেট মানে 10, আমি 12 বলছি, ভুল। ডিকাপলেট মানে 10খানা ব্যারিয়ন এইভাবে 4খানা লেয়ারে ভাগ করে করে আছে, অ্যাকর্ডিং টু নাম্বার অফ স্ট্রেঞ্জ কোয়ার্কস। তারপরে যেখানে সেখানে স্ট্রেঞ্জ কোয়ার্ক হচ্ছে -1, সেখানে ওই সিগমা প্লাস, সিগমা জিরো, সিগমা মাইনাস, এগুলো এক্সাইটেড স্টেট না, এগুলো নর্মাল ব্যারিয়ন। সেগুলোর কোয়ার্ক কম্পোজিশন অ্যাকচুয়ালি ব্যারিয়ন অক্টেটের মধ্যে এগুলো আসে, আবার ব্যারিয়ন ডিকাপলেটের মধ্যেও একই আসে, মানে 10খানা ব্যারিয়ন, এগুলোর কোয়ার্ক কম্পোজিশনে একটা করে S আছে। আচ্ছা, আর ডান দিকে বাঁ দিকে যেটা, সেটা S হচ্ছে I3 হচ্ছে +12, +1 আর -1, কারণ এগুলোর I হচ্ছে 1। তারপরের যে লেয়ার সেখানে S হচ্ছে -2, এই দুটো পার্টিকেল, এটা আগেও আমরা দেখেছি ব্যারিয়ন অক্টেটে আছে, এখানে দুটো করে স্ট্রেঞ্জ কোয়ার্ক, তাই S হচ্ছে -2, আর এটার I হচ্ছে হাফ, এটা I3, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। আর একদম ভার্টেক্সের তলার, আরো তলার লেয়ারে সেখানে S হচ্ছে -3,
সেখানে সিগমা মাইনাস বসে আছে। ইনফ্যাক্ট এই ছবিটাই এই ব্যারিয়ন ডেকাপ্লেট 10খানায় যখন এটা গেলমান প্লট করেছিলেন তখন এই তলার পার্টিকেলটা আবিষ্কৃত তখনও হয়নি। তার মানে এটা অসম্পূর্ণ ছিল, নটা পার্টিকেল। এবং যদি এই ক্লাসিফিকেশন মেথডটা পাওয়ারফুল হয়, গেলমান বলেছিলেন যদি এটা ঠিক হয় তাহলে এটা কমপ্লিট করতে গেলে তলার আরেকটা পার্টিকেল যার এইরকম প্রপার্টি থাকবে সেটা থাকতে হবে। So the prediction was made before discovery. The others were known and they were fitted. So that is the power of a great theory, empirical theory or mathematical theory, means it must predict new phenomena which are subsequently discovered. এখানেও তাই, তলার পার্টিকেলটা যখন এটা প্রপোজ করা হয়েছিল তখন ছিল না, but it was proposed that some its predicted properties that should be there, and 2-3 years later that particle was discovered. Again I mentioned this BBC documentary. এটা কেউ জানি না দেখতে বলেছিল, আছেও কিনা জানি না, থাকলে স্ট্রেঞ্জনেস মাইনাস সি। আচ্ছা, এটা হয়ে গেল পার্টিকেল ফিজিক্স। মন দিয়ে পার্টিকেল ফিজিক্স যা যা পড়িয়েছি, বিশেষ করে এই অ্যালাউড, ফরবিডেন, কনজারভেশন, এগুলো মন দিয়ে পড়বে, বুঝবে। এছাড়া পার্টিকেল ডেটা টেবিলটা খুব খুঁটিয়ে দেখবে, কারণ ওটাতে তো এইসব ইনফরমেশন গুলো আছে। একটা গিভেন পার্টিকেলের তোমার IRS এগুলো জানতে হবে, এই নাম্বারগুলো। সেটা তো মুখস্থ কেউ করে না, কিন্তু পার্টিকেল ডেটা টেবিলটা খুঁটিয়ে দেখলে এগুলো জানা যাবে। দ্যাট ফিনিশেস মাই যেটা রিমেইনিং পার্টিকেল ফিজিক্স ছিল। If you have any queries, somebody can unmute and ask. লিখলে আমি দেখতে পাচ্ছি না চ্যাট বক্সে। You can unmute and talk to me. And now একটু আমার half-minute break দাও, I will come to discuss nuclear physics. প্রথমে নিউক্লিয়ার রিয়াকশন, যেটা কিছুটা পাতা দেওয়া আছে, সেটাতে আসছে। এটা কি গ্রিফিথস থেকে দেখলেই হবে? হ্যালো, হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি গ্রিফিথস থেকে দেখলে কি হবে এটা, এই পার্ট? এগুলো গ্রিফিথসে আছে, আরো বেশি বেশি করে আছে। কত আমাদের এই ছবিগুলো আছে, এই ছবিগুলো আছে গ্রিফিথস। আর মানে গ্রিফিথস না থাকলে আমি তো এখানে লিখে দিলাম যা, এইটাই। নিউক্লিয়ার রিয়াকশন, ওই প্রথম পাতাটা, ওইটা দেখো। হ্যাঁ, এটা আমি এবার বলতে শুরু করি। Nuclear reaction, 2 nuclear reaction is of this type, that two particles interact and two particles go out. Often there is an intermediate stage called compound nucleus formation. So this reaction that is written was the first example of nuclear reaction that was discovered by Rutherford in the year 1919, because he discovered helium particles and he discovered the proton by hitting helium particles on alpha foil. Everybody knows that. So this was he was bombarded nitrogen gas with alpha particles, and nitrogen gas transmuted into a radioactive isotope of oxygen, 8O17. It is not 16. 16 is our normal oxygen, and the 17 is a radioactive isotope which decays. It is not stable, plus a proton. এই এক্সাম্পলটা দিয়ে শুরু করলাম কারণ এটা একটা টিপিক্যাল, এটা প্রথম আবিষ্কৃত নিউক্লিয়ার রিয়াকশন। আর নিউক্লিয়ার রিয়াকশন বলতে আমরা এটাই বুঝি যে এখন নিউক্লিয়ার রিয়াকশন অনেক রকম হতে পারে। ইলাস্টিক স্ক্যাটারিং এমন যে ইনিশিয়াল 1-2 গোজ টু 1-2, সেম থিং, মানে কোনো কিছু পরিবর্তন যখন হচ্ছে না, নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্সে সেটাকে বলে ইলাস্টিক স্ক্যাটারিং প্রসেস। মানে one particle hitting on two particles, that simply scatters off, that's why it's elastic scattering. তবে নিউক্লিয়ার রিয়াকশন সাধারণত আমরা বুঝি যে অ্যাকচুয়ালি নতুন কিছু হচ্ছে, তখন সেটাকে বলে ইনইলাস্টিক স্ক্যাটারিং। আমি একদম লাইন ধরে ধরে নোট পড়বো না, তাহলে অনেক সময় লাগবে, কিন্তু
নোটগুলো পরিষ্কার করে লেখা, আমি কখনো কখনো পড়বো, আদারওয়াইজ ব্যাপারটা বুঝিয়ে দেবো, তোমরা পড়বে। আজকে যা পড়াচ্ছি একটু প্লিজ সময় করে পড়ো, যাতে করে কিছু কোয়েরি থাকলে কালকে ক্লাসে জিজ্ঞাসা করো। কালকে 4টের সময় শুরু করবো। আজকে আসলে হয়েছে আমার এর আগে একটা অনলাইন ক্লাস পড়াই, সেটা ছাড়তেও একটু দেরি হয়েছে। এইসব কারণে আজকে 4:30 শুরু করেছি, কালকে 4টেতেই hopefully we can start. So schematically, nuclear reaction is denoted by this. AX, X is a nuclei which has a atomic number A. X ভেতরে ব্র্যাকেটে যেটা আছে ছোট হাতে x, y, x হচ্ছে প্রজেক্টাইল আর y হচ্ছে ট্রান্সফর্ম প্রজেক্টাইল। তার মানে এখানে কি হচ্ছে, ওই যে 4টে আমরা লিখেছি সেটাকে অত একটা স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট নোটেশন আছে নিউক্লিয়ার ফিজিক্সে। সেটা হচ্ছে যে যেটা রিয়াক্ট করছে নিউক্লাইড আর সেটা পরিবর্তিত হচ্ছে সেটাকে এক্স ওয়াই বলে রেখে, আর যেটা প্রজেক্টাইল এবং তার ট্রান্সফরমেশনটা, তার মানে এই এক্স ব্র্যাকেটে এক্স ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এই স্ট্যান্ডার্ড নোটেশনে নিউক্লিয়ার রিয়াকশন দিলে বুঝতে পারবে যে কি হচ্ছে। এখন ইলাস্টিক স্ক্যাটারিং বললাম তো, যেমন এই আগের এক্সাম্পলে এক্স হচ্ছে আলফা পার্টিকেল 2He4, স্মল এক্স হচ্ছে, সরি ভুল বললাম, ক্যাপিটাল এক্স হচ্ছে নাইট্রোজেন 7N14, স্মল এক্স হচ্ছে প্রজেক্টাইল যেটা হচ্ছে আলফা পার্টিকেল, আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে নাইট্রোজেনটা অক্সিজেনে ট্রান্সফর্ম হয়ে গেছে, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই, আর স্মল ওয়াই হচ্ছে প্রজেক্টাইলটা আলফা ছিল সেটা পাল্টে প্রোটন হয়ে গেছে, দ্যাট ইজ স্মল ওয়াই। So in the standard notation, that reaction can be written in this way. Now there are various kinds of nuclear reaction. In elastic scattering তো বললাম, আমি এই নোটেশনে সবগুলো লিখেছি। ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে ক্যাপিটাল এক্স ব্র্যাকেট এক্স কমা ক্যাপিটাল এক্স একই। ইনইলাস্টিক হচ্ছে যখন ফাইনাল পার্টিকেলটা হচ্ছে এক্স এর একটা এক্সাইটেড স্টেট, আলাদা নয়, এক্সাইটেড স্টেট, সেটা এইভাবে লেখা হয় ক্যাপিটাল এক্স, সেটাও ব্র্যাকেটের ভেতরে এক্স এক্স, আর ফাইনাল স্টেটটা হচ্ছে এক্স স্টার। ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন হচ্ছে এই রাদারফোর্ডের যে রিয়াকশন সেটা দেখতে ডিসইন্টিগ্রেশনের উদাহরণ, সেটা এইভাবে লেখা যায় 14N ব্র্যাকেট আলফা পি তারপরে 17 আশা করি এইরকম একটা যদি জিনিস লেখা হয় যাতে বুঝতে পারবে যে নিউক্লিয়ার রিয়াকশনটা। আচ্ছা, ফোটো ডিসইন্টিগ্রেশন হচ্ছে ইনিশিয়াল প্রজেক্টাইল একটা ফোটন আলো দিয়ে নিউক্লিয়ার রিয়াকশন করা হচ্ছে, তখন সেটা হবে ক্যাপিটাল এক্স ব্র্যাকেটে গামা কমা ওয়াই ক্যাপিটাল ওয়াই। ফিশন যেটা আমরা এক্সটেন্সিভলি আলাদাভাবে পড়বো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা নিউক্লিয়ার রিয়াকশন। সেটাতে হয় কি যে একটা বেশিরভাগ ইউরেনিয়াম বা এই ধরনের খুব হাই মাস ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে মানে 92, আর অনেক রকম আইসোটোপ আছে 232, 235, 238, নানা রকম ইউরেনিয়ামের অনেক রকম আইসোটোপ আছে। এই ইউরেনিয়াম বা অন্যান্য এরকম হেভি নিউক্লিয়াস যেমন থোরিয়াম, সেগুলোতে নিউট্রন দিয়ে যদি রিয়াকশন করা যায় সেটা মানে ভেঙে যায় দুটো সমান মাস পার্টিকেল। And of course it is technologically very important because all the nuclear reactor, nuclear power generation in nuclear plants আমাদের দেশেও আছে, এবং এটা পিসফুল ইউজ অফ অ্যাটমিক এনার্জি, আর হার্মফুল ইউজ হচ্ছে অ্যাটম বোমা, যেটা 45 সালে জাপানের উপর দুটো ফেলা হয়েছিল। All of that, the physics is nuclear fission, যে একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়ামকে রিয়াক্ট করলে সেটা দুটো অলমোস্ট ইকুয়াল মাস ফ্র্যাগমেন্টে সেটা ভেঙে যায়। আচ্ছা, ফিশন ওই জন্যে এইভাবে লেখা আছে 238U N, তারপরে ডান দিকে কিছু নেই কারণ দুখানা ফিশন প্রোডাক্ট এফ। আচ্ছা ঠিক আছে, আর রেডিয়েটিভ ক্যাপচার এইসব। আচ্ছা, নেক্সট কথায় যাই, পেজ 2। এই নিউক্লিয়ার রিয়াকশনে কি কি জিনিস কনজার্ভ থাকবে, কনজারভেশন লজ, সেটা হচ্ছে মাস নাম্বার
আর অ্যাটমিক নাম্বার, চার্জ, এই সবগুলো কনজার্ভ থাকবে। এগুলো অলওয়েজ কনজার্ভ। এছাড়া আইসোস্পিন প্যারিটি নিউক্লিয়াসের জন্য তো এসআর স্যার পড়িয়েছেন। সেইগুলো সেগুলো নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, সেগুলো অ্যাপ্রক্সিমেট কনজারভেশন হয় এবং সেগুলো আলফা বিটা গামার ক্ষেত্রে উনি দেখিয়েছেন সেই সব সিলেকশন রুল, তাই না, ফার্মি, গ্যামো, টেলার, এইসব দিকে ওই রকম নিউক্লিয়ার রিয়াকশনও হয়। অত ডিটেলে আমি পড়াবো না। নিউক্লিয়ার রিয়াকশনে কথা 14 পাতার বোধহয় নোট দেওয়া আছে, এটার মধ্যেই আমি ঘোষালের বই থেকে নেওয়া যা যেগুলো পড়াতে চাই সেগুলো এখানে আছে। আচ্ছা, এছাড়া যেটা কিনেম্যাটিক যে কনজারভেশন গুলো, লিনিয়ার মোমেন্টাম, তারপরে সেন্টার অফ মাস ফ্রেমে। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম এইরকম যে রিয়াকশন হয় এগুলো সাধারণত একটা ফিক্সড প্রজেক্টাইল, ধরো নাইট্রোজেন, আর সেটার উপর এই চলন্ত আলফা প্রজেক্টাইল দিয়ে এই ধরনের সিস্টেমটা ক্লাসিক্যাল মেকানিক্সে কিভাবে ট্রিট করা যায়। একটা হচ্ছে ল্যাবরেটরি সিস্টেমে, মানে জাস্ট ওইটা একটা ফিক্সড টার্গেট রয়েছে, সে আগে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে একটা নাইট্রোজেন, সেটার উপর একটা মুভিং প্রজেক্টাইল এসে সেটাতে আঘাত করছে এবং তারপরে যা যা হচ্ছে, এটাকে আমরা এটা ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করতে পারি এই ফিক্সড ফ্রেমে। আর একটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেম, এটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেম বা ফিক্সড ফ্রেম। আর একটা হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেম, যেখানে এই দুটো পার্টিকেলের সেন্টার অফ মাস কনসিডার করা যায়। সেন্টার অফ মাস কি জানো, হাই স্কুল থেকে পড়ছো। এখানে কিন্তু এইরকম একটা আসলে ফিক্সড টার্গেট এক্সপেরিমেন্ট হলেও এখানে সেন্টার অফ মাসটা মুভিং, কারণ একটা অন্য পার্টিকেল তো মুভ করছে। তাই এই দুটোর সেন্টার অফ মাস কি করে জানো, সে ক্লাসিক্যাল মেকানিক্সের বই পড়ো, কি করে সেন্টার অফ মাস, একটা সিঙ্গেল লাইনে সব পার্টিকেল রয়েছে, তার সেন্টার অফ মাস কি করে বার করতে হয়। এখানে যেহেতু ওটা মুভ করছে, এইটার সেন্টার অফ মাসটা চলমান, ইট মুভ। And therefore, another reference system that we find useful is choosing that moving center of mass as the fixed origin, and that is called the center of mass frame. এটার সুবিধা হচ্ছে যে এই সেন্টার অফ মাস ফ্রেমে ফিক্সড টার্গেট নয়, দেখা যাবে এই যে যেটা টার্গেট এবং যেটা প্রজেক্টাইল দুটোই ওই ফ্রেমে অপোজিট দিক থেকে আসছে, অ্যাজ ইফ অপোজিট দিক থেকে দুটো পার্টিকেল এসে কলিশন হয়ে তারপর দুদিকে চলে যাচ্ছে। অফেন দ্য সেন্টার অফ মাস ফ্রেম ইজ ইউজফুল ইন অ্যানালিসিস। আমরা এই এই যে নিউক্লিয়ার রিয়াকশনের অনেকটাই ইজ কনসার্ন উইথ ক্লাসিক্যাল কলিশনস, মানে ফার্স্ট ইয়ার বিএসসিতে যে কলিশন পড়েছো ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা এখানে এই হেভি নিউক্লিয়াস তো এগুলো রিলেটিভিস্টিক নয়, এগুলো উই উইল অ্যাসিউম ইট ওবেজ স্পিড ইজ মাচ লেস দেন সি, উই উইল অ্যাসিউম ইট ওবেজ নিউটনস লজ করে এই অ্যানালিসিসটা করব। আচ্ছা, তার মানে এখানে কি কি কনজার্ভড হয় বললাম, কিনেম্যাটিক ভেরিয়েবল গুলো সব কনজার্ভড হয়, মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার তো কনজার্ভড হবেই। আচ্ছা, এবার কিউ ভ্যালু, কিউ ভ্যালু কি, কনজারভেশন অফ এনার্জি হবে এবং কিউ ভ্যালু কি সেটা এই পাতায় ডিফাইন করা আছে। কনজারভেশন অফ এনার্জি মানে এগুলো যেহেতু মাসিভ পার্টিকেল তো তখন ওই রেস্ট মাসটা নেওয়া হচ্ছে রিলেটিভিস্টিক এক্সপ্রেশন এমসি স্কোয়ার, কিন্তু আসলে এটার স্পিড ভি যে এতই ছোট, রিলেটিভিস্টিক যে করা যায় আননেসেসারি কমপ্লিকেটেড হবে। তাই একটু সিম্পলিফাইড ওয়েতে কাজটা সোজা করার জন্য কলিশনের এটা আমরা নন রিলেটিভিস্টিক বলে ধরেছি, কিন্তু আসলে রেস্ট মাস গুলো এমসি স্কোয়ার। সেই তার মানে এই যে ক্যালকুলেশনটা হবে এটা একটা বিজার, তুমি বলবে যে কি ধরনের ক্যালকুলেশন, সেখানে এই এনার্জি কনজারভেশনে এই রিলেটিভিস্টিক এক্সপ্রেশন ফর রেস্ট এনার্জি ধরা হবে, কিন্তু এমনি মুভিং ব্যাপারটায় সেখানে নন রিলেটিভিস্টিক ধরা হবে। আমরা দেখবো দ্যাট ডিরাইভেশন 3-4 পাতা ধরে আছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস পার্ট অফ দ্য কোর্স। তার মানে কনজারভেশন অফ এনার্জিতে কি হচ্ছে, ইনিশিয়াল যে ক্যাপিটাল এক্স স্মল এক্স, সেটার একটা পার্ট হচ্ছে রেস্ট এনার্জি এমসি স্কোয়ার এমএক্সি স্কোয়ার,
আর আরেকটা পার্ট হচ্ছে মুভ যে করছে সেইটার কাইনেটিক এনার্জি। এগুলো নন রিলেটিভিস্টিক ধরবো, মানে হাফ mdx স্কোয়ার এক্সেট্রা। তার মানে ইনিশিয়ালি বিফোর পজিশন আমরা সেন্টার অফ মাস ফ্রেমে ভাবছি ব্যাপারটাকে, সেখানে যখন বাঁ দিকের যে দুটো সেইটার এনার্জি রেস্ট এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, আর ডান দিকেও আফটার দ্য রিয়াকশন হ্যাপেন্স ইউ হ্যাভ capital Y and small y. Capital Y is the transformed version of capital X and small y is the transformed version of capital Y. এখানেও rest energy m capital Y c square m small y c square আর কাইনেটিক এনার্জিটা নন রিলেটিভিস্টিক e ক্যাপিটাল Y আর e মাইনাস y। এখন যখন আমরা ল্যাব ফ্রেমে ধরছি তখন তো টার্গেট যে নিউক্লিয়াস সেটা মুভিং নয়, সেটা রেস্ট, তখন ইএক্স হচ্ছে 0। তার মানে মুভিং ফ্রেমে যখন এই মানে ল্যাব ফ্রেমে যখন আলোচনা করছি তখন ইএক্স 0। সুতরাং এই যে ওপরের কনজারভেশন এনার্জি সেটা একটু সিম্পলিফাইড হয়ে যায়, কারণ ইএক্স 0 একটা টার্ম কমে যায়, বাঁ দিকে 3টে টার্ম, ডান দিকে 4টে টার্ম। Although nuclear masses are involved, one can write energy balance equation in terms of atomic masses. এটা হচ্ছে মানে অ্যাটমিক মাসেসের টার্মসেই, কারণ ইলেকট্রনগুলোর মাস আর ধরা হচ্ছে না। সত্যিকারে বলতে গেলে ইলেকট্রন আছে তো অনেক প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, ইলেকট্রনের মাসগুলো ধরা উচিত, কিন্তু আসলে ইলেকট্রনের মাস নিউক্লিয়ার মাসের 2000 গুণ, মানে নিউক্লিয়াস প্রোটনের চেয়ে 2000 গুণ কম, আরো ভারী যদি নিউক্লিয়াস হয় তো আরো কম, সেই জন্য ওটাকে নেগলেক্ট করা হচ্ছে। এসব বইতে লেখা আছে, আমি মুখে বলে দিচ্ছি, এই নোটের মধ্যে অত লেখা নেই। ফলে কেউ যদি জিজ্ঞেস করে যে এইসব ক্যালকুলেশনে তুমি অ্যাটমিক মানে ইলেকট্রনের এটা নেগলেক্ট করছো, সেটা ইন্ট্রিনসিক ইন দিস ক্যালকুলেশন, বিকজ উই আর ইউজিং দি অ্যাটমিক মাস, অ্যাটমিক অক্সিজেনের বা নাইট্রোজেনের যে অ্যাটমিক মাস ইউনিট এএমইউ বা এইউ, এসব স্যার এইসব বিস্তারিত পড়িয়েছেন, সেইটাই মানে ইলেকট্রনগুলোকে আলাদা করে বাদ দিচ্ছি না। এটা একটা অ্যাপ্রক্সিমেশন আছে, বাট ইটস আ ভেরি ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন। Although nuclear, সেটাই এখানে বলা আছে, although nuclear masses are involved, we write energy balance equation in terms of atomic masses, since electronic masses cancel an electron binding energy. Binding energy ও এই যে নিউক্লিয়াস তার একটা বাইন্ডিং এনার্জি থাকে তোমরা জানো, সেইটাকেও এই এনার্জি কনজারভেশন সবকিছু থাকা দরকার, মানে আমরা এই অ্যাপ্রক্সিমেশন গুলো করেছি। নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিটা রেস্ট এনার্জির চেয়ে অনেক কম, সেই জন্য নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিটা এখানে ঢোকানো হয়নি, আর ইলেকট্রনের মাসগুলো ঢোকানো হয়নি। So this is the conservation of energy, and now we can define the Q value. It is very important. Q value decides whether net energy is produced in a certain reaction, or it is called exoergic and endoergic. These two different things. And of course it is very important in nuclear physics, because in nuclear fission energy is released, and that is the main heart of the nuclear reactor and nuclear bomb, and large amount of energy. For each fission of uranium breaking up into two, for each such uranium nucleus breaking up, 200 MeV, which is quite a much larger than the binding energy, which is quite a large number. Per fusion, that amount of energy is released. And that's why we have been successful in building nuclear bombs and nuclear power generation, because of this huge amount. So if you we'll do this calculation. If you take even 1 gram of uranium, the energy that is released by fission is equivalent to, if you burn much more, a ton of coal, if you burn, hundreds and thousands of kgs of coal if you burn by conventional thermal means, the amount of generated is equal to the fission reaction if only a tiny 1 gram of uranium nucleus undergoes fission reaction. We will discuss these numbers when we discuss fission. Give me just a minute, less than a minute break, and I will continue discussing.
Okay. So, inelastic collision, in nuclear physics, it's simply that the final particles are not the same as initial particles. Nothing to do with the definition in classical mechanics. So, in inelastic scattering, I'm reading from the bottom of page 2. The particle produced after collision is not equal to particles participating in collision. Uh, Again, in a different notation, instead of the xy, now we want to write in terms of, because there are four particles which are all the means m3 is not equal to m3 is not equal to 1 and 4 is not equal to 2. These are all different particles, like in the nitrogen example, Rutherford's example. So here we can write the conservation of energy as m1 plus m2 plus e1 plus a2 m2. আচ্ছা, আমরা ন্যাচারাল ইউনিট জানো, আমি পার্টিকেল ফিজিক্সে পড়িয়েছি, সেখানে c1 হয়ে যায়। তার মানে এখানে এমসি অ্যাকচুয়ালি যখন ক্যালকুলেশন করবো সি স্কোয়ার গুলো রাখবো, কিন্তু এখানে ওগুলো ইমপ্লয়েড। তাই মানে m1 ইমপ্লয়েড, যেটা আসলে m1 সি স্কোয়ার। তাই m1 প্লাস m2 প্লাস e1 প্লাস e2 is m3 plus m4 plus e3 plus e4. And the Q value of the reaction is defined. Again, it is very important. It is the difference in masses of the initial and final particles. So Q value is m1 plus m2 minus m3 minus m4. If you substitute this in the above line, মানে above line m1 m2 e1 e2 এসব দেওয়া আছে, তারপরে আমি এই যে কোয়ান্টিটি m1 প্লাস m2 মাইনাস m3 মাইনাস m4, এটাকে কিউ বললাম। এইটাকে কিউ বললে ওপরের যে লাইনটা সেটা এইভাবে লেখা যায়, কিউ প্লাস ই1 ইকুয়াল টু ই3 প্লাস ই4, কারণ ই2টা জিরো। আগেন ল্যাব ফ্রেমে দ্বিতীয় যে পার্টিকেল টার্গেট সেটা ফিক্সড হয়ে আছে, সেটার কোনো কাইনেটিক এনার্জি নেই, সেটার ই2 হচ্ছে জিরো। তাই এইভাবে এই ইম্পর্টেন্ট, এটা দরকারি যে আমরা ল্যাব ফ্রেমে এইখানে করি। তার মানে দিস ইজ দ্য রিলেশন। ইফ ফর সাচ এ 1 plus 2 going to 3 plus 4 some kind of nuclear reaction, provided the second particle is fixed for a fixed target and provided we are doing calculation in lab frame, then the Q value of the reaction is defined in this way. Mane it is E3 plus E4 minus E1. That is the difference between the kinetic energies only of the final particles minus the kinetic energy of the initial moving projectile. That difference is defined. এগুলো ক্যালকুলেট করতে বলা হবে এই 1 2 3 4 পার্টিকেল দিয়ে। এখন মাস নাম্বার এইসব দেয়া থাকলে তোমরা জানো কি করে মাস ক্যালকুলেট করতে হবে। তো মাস নাম্বারকে ওই একটা ফ্যাক্টর আছে, এগুলো এসআর স্যার নিশ্চয়ই শিখিয়েছেন, সেইটা দিয়ে তার মাস ইনফ্যাক্ট প্রপার ইউনিটে গ্রাম বা কিলোগ্রাম এইসবেও সেগুলোর মাস বার করা যায়। বা অনেক সময় ইভিতে, ইলেকট্রন ভোল্ট ইউনিটে, বা এমইভিতে ইউনিটে, এগুলো অঙ্ক টঙ্ক কিন্তু খুব সোজা। কিন্তু এই ইউনিট এগুলো একদম পারফেক্ট হতে হবে, এগুলো খুব সোজা। ইউনিট সব ঠিকঠাক না হলে পুরো নম্বর অনেক সময় পাবে না। বাস এগুলো খুব সোজা। ফার্স্ট ইয়ার বিএসসির ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্ট অ্যাপ্লাইড টু নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাপ্লাইড টু নিউক্লিয়ার রিয়াকশন। অনেক সময় একটা রিয়াকশন দিয়ে তার কিউ ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে, এই যেটা বললাম। আচ্ছা, লেট আস গো টু পেজ 3. আচ্ছা, exoergic reaction is reaction in which energy is released, that is capital Q is 0, and endoergic is reaction in which energy is absorbed, that is Q less than 0. endoergic reaction মানে সেই রিয়াকশনটা হতে হলে আরো কিছু আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। মানে ব্যাপার যে মুভিং প্রজেক্টাইল তার একটা কাইনেটিক এনার্জি মিনিমাম থাকতে হবে, সেটাকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। মানে ওই এনার্জির, ওই কাইনেটিক এনার্জির কম এনার্জেটিক যদি প্রজেক্টাইল এসে টার্গেটে হিট করে, তাহলে দ্য রিয়াকশন উইল নট টেক প্লেস, প্রোভাইডেড ইট ইস আ এন্ডোআর্জিক রিয়াকশন।
Endoergic reaction means if Q is less than 0, কিউটাকে জিরো করতে গেলে ওই পরিমাণ এনার্জেটিক প্রজেক্টাইল রাখতে হবে। তার মানে থ্রেশহোল্ড এনার্জি অফ এ রিয়াকশন মিনস the minimum energy of the projectile under which the reaction takes place. No such thing for a exergic reaction. They are even for if it is zero energy of the projectile, they are also, then also as we'll see in fission, energy will be released. Energy will gain energy, and by fissioning nucleus, we open a Pandora's box of energy. Huge amount of energy one can generate. Achha, using that reaction. আচ্ছা, এই কিউটাকে আবার আমি 1 2 3 4 আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল এক্স স্মল ওয়াই এগুলোর মধ্যে শিফট করতে থাকবো। সুতরাং ওখানে 1 2 3 4 মাধ্যমে বলেছি, আসলে ওই যে আইডেন্টিক্যাল নয় এটা বোঝানোর জন্য 1 2 3 4। আবার যদি আমরা শিফট করি এখানে নোটেশন, দেন দ্য ক্যাপিটাল কিউ, দ্য কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশন ইজ গিভেন বাই কাইনেটিক এনার্জি only. E means only kinetic energy, not rest mass. E capital Y plus E small y minus Ex. So if somebody asks you to directly calculate Q value of reaction, then you use this formula and use directly the masses to calculate the Q value. Often Q is a important feed in more calculation. মানে কোনো একটা ক্যালকুলেশন করতে গেলে প্রথমে সেই রিয়াকশনের কিউটা বার করে নিতে হবে এইভাবে, এই ফর্মুলা দিয়ে, এবং ওই যেসব পার্টিকেল পার্টিসিপেট করছে তাদের মাস দিয়ে, and then because you will need this Q to do more further calculation. So often this is the first step in nuclear reaction calculation. এখানে নিউমেরিক্যাল অঙ্ক আসে, খুবই সোজা, জাস্ট ব্যাপারগুলো একটু বুঝে নাও। আর ফর্মুলাগুলো কি সেগুলো আমি ডেভেলপ করছি, এই ফর্মুলাগুলো একটু ডিরাইভেশন প্র্যাকটিস করো। অনেক সময় এই গুলো এই সব ঘোষালের বইতে আছে, আমি অনেক বেশি কথাটা তো বলা আছে, আমি সংক্ষেপে করে ওগুলো এই নোটের মধ্যে লিখেছি। বইটাও পড়তে পারো, আর বই না, যাদের বই নেই তাদেরও কোনো অসুবিধে নেই, জাস্ট এইটা পড়লেই হবে, ঘোষালের বই না দেখলেও চলবে। কারণ ছবি টবি ঘোষালের বই থেকে নিয়ে সব আমি, দিস নোটস আর সেলফ সাফিসিয়েন্ট, আই হ্যাভ ইনক্লুডেড দ্য ফিগার্স দ্যাট আই নিড, আই পুট ইন দ্য নোটস। আচ্ছা, এইবার আগেন কিন্তু ইএক্স ইওয়াই এগুলোকে মাসের টার্মসেও লেখা যায়। কিভাবে? প্রথম আগের পাতা প্রথমে যে দেয়া ছিল, জাস্ট ইউ হ্যাভ টু প্লে উইথ ইট, ইউ ক্যান রাইট অলসো ইন টার্মস অফ মাসেস these energies. You can write as m, here mx is non-zero because it has rest energy. তার মানে দুটো ভাবে কিউকে লেখা যায়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জির টার্মসে, আবার শুধুমাত্র রেস্ট মাসের টার্মসেও লেখা যায়। অ্যান্ড মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা। ক্যাপিটাল কিউ মাসের টার্মসে লিখলে এমএক্স প্লাস এমএক্স, মানে জাস্ট সোজা ইনিশিয়াল রেস্ট মাসের থেকে ফাইনাল রেস্ট মাসের যে তফাৎ সেটাই কিউ। আবার যদি বাইন্ডিং এনার্জির টার্মসে লিখতে চাও, এম সি স্কোয়ার, ওইটা তো বাইন্ডিং এনার্জি, তার মানে সি স্কোয়ার দিয়ে গুণ করলে ইউ ক্যান রাইট ইন টার্মস অফ দ্য বাইন্ডিং এনার্জি। কারণ অনেক সময় হয়তো বাইন্ডিং এনার্জিটা দেয়া থাকে, তখন এইটা দেয়া যায়। আর যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, আইআইটি জেএম, তারপরে নেট গেট, আর বিদেশি পরীক্ষা জিআরই, এই নিউক্লিয়ার ফিজিক্সের এমসিকিউ করে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম থাকে। আগেন আমি বলেছি এই কোর্সটা গিভস ইউ কমপ্লিট নেট কাভারেজ এমএসসি লেভেলে, ওই জন্য আমাদের জেনারেল কোনো নিউক্লিয়ার ফিজিক্সের কোর্স নেই। এই বিএসসিতে যারা ভালো করে, এটা যদিও একটা ইলেকটিভ কোর্স, আসলে এটা কম্পালসারি করা উচিত, কারণ অবশ্য অনেকেই নেট দিতে চাইবে না। যারা ফিজিক্সের হায়ার স্টাডিজে যাবে, নেট গেট এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা নিউক্লিয়ার ফিজিক্সে এইরকম এই নিউমেরিক্যাল অঙ্ক থাকে এমসিকিউ দিয়ে, সেগুলো বুঝতে গেলে খুবই সোজা ব্যাপারটা, কিন্তু এই ক্যালকুলেশনগুলো শিখতে হবে। আচ্ছা, এইটা হলো। এবার আমি অ্যাকচুয়ালি এই থ্রেশহোল্ড এনার্জি এইসবগুলো কি করে ক্যালকুলেট করতে হয়, আমি সিম্পলি ক্লাসিক্যাল মেকানিক্সের পজিশন ফর্মালিজম দিয়ে আমি এই আলোচনাটা শুরু করছি। আগেন ছবিটা দেখো, আমাকে হাফ মিনিট দাও।
কারণ এই কথা এটা একটানা কথা বলতে তো অসুবিধা হয়। Acha, let us look at this figure. This shows vectorially and otherwise this collision process. So capital X is the target nucleus. It is at rest. It is denoted capital X. আর স্মল এক্স হচ্ছে একটা প্রজেক্টাইল যেটা ইনিশিয়াল, এগুলো সবই ক্লাসিক্যাল লিনিয়ার মোমেন্টাম আর মানে এমভিএক্স আর হাফ এমভিএক্স স্কোয়ার। পিএক্স আর ইএক্স হচ্ছে ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি, সেটা নিয়ে সে এক্সটাকে হিট করছে। আফটার দ্য কলিশন the transformed target becomes capital Y and it moves at an angle phi with respect to the original direction of motion of the projectile দেখা যাচ্ছে, এবং সেটার লিনিয়ার মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি হচ্ছে পি ক্যাপিটাল ওয়াই আর ই ক্যাপিটাল ওয়াই। আর যেটা প্রজেক্টাইল মানে ছোট হাতের এক্স, that also may get transformed and it becomes small y and it gives the collision region making an angle theta। এবং এইসবেরই আমরা জানি যে টোটাল এনার্জি লিনিয়ার মোমেন্টাম ইজ এ ভেক্টর, আর এটা একটা টু ডিমেনশনাল এক্স ওয়াই প্লেনে বা ধরো ক্যালকুলেশন হচ্ছে। তার মানে এখানে এক্স কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম মানে হরাইজন্টাল কম্পোনেন্ট এই পাতায় আর কি, এই ভার্টিক্যাল মানে অ্যাকচুয়াল ভার্টিক্যাল না, টু ডিমেনশনাল, দ্য পজিশন ইজ টু ডিমেনশনাল। সো দ্য linear momentum is a vector and all the components along the horizontal direction, vertical direction of linear momentum, and also total energy must be conserved. So actually there are three conservation laws here. So we get three equations for the two linear momentum conservation in the two direction and the energy conservation. So we will have three equation, and from those conservation laws we can obtain anything. We can obtain answer to this question, what is theta, what is phi, and often these are numerically asked. একটা actual reaction process দিয়ে ইনিশিয়াল এনার্জিটা দিয়ে তারপরে হয়তো যে কোনো একটা পিওয়াই ওয়াই একটা বা একাধিক জিনিসটা সব নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে দেয়। এখন কি ফর্মুলা লাগাবে সেটা এখানে আমরা আলোচনা করছি। ঠিক আছে, যেমন এই পাশের যে ছবিটাতে দেখা যাচ্ছে যে ফাইনাল যে মোমেন্টাগুলো সেটা ভেক্টর মোমেন্টাম পি ক্যাপিটাল ওয়াই উইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল ফাই উইথ দি হরাইজন্টাল অ্যাক্সিস, পি স্মল ওয়াই উইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি হরাইজন্টাল অ্যাক্সিস। দিস টু ভেক্টরস মাস্ট অ্যাড আপ টু দি ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম অফ দি প্রজেক্টাইল বিফোর কলিশন। তার মানে এই দুটো must be equal to px, মানে py cos phi plus p small y cos phi must be equal to px, আর ভার্টিক্যাল দিকটা কেটে যাবে, মানে py sin phi equal to py sin theta। এই ছবি থেকেই বোঝা যাচ্ছে যে এই দুটো লিনিয়ার কনজারভেশন এ থাকবে, আর কনজারভেশন অফ এনার্জি তো আছে। আচ্ছা, লিনিয়ার মোমেন্টটা আমি লিখছি স্কোয়ার রুট অফ 2me। তোমরা জানো যে ই হচ্ছে পি স্কোয়ার বাই 2m, আগেন নন রিলেটিভিস্টিক এক্সপ্রেশন। ফ্রম দ্যাট উই নো যে ক্লাসিক্যাল linear momentum is square root 2me. So here we know the atomic mass of the nuclei and their kinetic energy is E, and so we write momentum variableটা স্কোয়ার রুট 2me করে লেখা আছে। এই যেটা বললাম এই দেখো এই তিনটে কনজারভেশন ইকুয়েশন লেখা আছে এখানে এই রিয়াকশনের ক্ষেত্রে, ইকুয়েশন 1,
2 3, প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিসের কনজারভেশন, দ্বিতীয়টা হচ্ছে ওই ওয়াই অ্যাক্সিসের কনজারভেশন ল, আর তৃতীয়টা হচ্ছে এনার্জি কনজারভেশন ল, যেটা আগেই পেয়েছি। ইউ হচ্ছে ক্যাপিটাল ইউআই প্লাস ইউআই মাইনাস ইএক্স, এই তিনটে ইকুয়েশন। এবার এগুলোর ওপর বেশ নানা রকম অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে আমরা ওই অন্যান্য জিনিস, কিনেম্যাটিক ভ্যারিয়েবলের এক্সপ্রেশন, নোন ভ্যারিয়েবল কি, নোন হচ্ছে এই পার্টিকেলের মাসগুলো জানা, আর ইনিশিয়াল প্রজেক্টাইলের মোমেন্টাম পি ছোট হাতের এক্সটা জানা, আর বাকিগুলো অজানা যে ভ্যারিয়েবলকে ফাইনাল ডিরেকশনস অফ দি ফাইনাল পার্টিকলস অ্যান্ড দেয়ার লিনিয়ার মোমেন্টা এনার্জি, সেগুলো আমরা দেখব কি করে এই তিনটে ইকুয়েশনের সাহায্যে। এগুলো একটু বাড়িতে লিখে প্র্যাকটিস করতে পারলে ভালো। একবার করা থাকলে যদি কেউ জিজ্ঞেস করে এই এই কোয়ান্টিটিটা ডিরাইভ করো, অমুকটা ডিরাইভ করো, তাহলে কি করে করতে হবে জানবে। আচ্ছা, পরের পাতায় যাচ্ছি, পেজ 5। এখানে এই ইকুয়েশনগুলো একটু মাথায় রাখো, এগুলোকে নিয়ে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করবো। আচ্ছা, প্রথমেই 5 নম্বর পাতায় ওই যেটা জিরো ছিল সেটাকে একটু অন্য ফর্মে লিখেছি। ইট ইজ অবভিয়াস we can rewrite equations 1 and 2 in this form, the first two equations shown on page 5. আর এইখানে আমি अगेन ডিটেল অ্যালজেব্রা তো আমি নোটসে দিই না, এখানে নিজে অ্যালজেব্রা একটু 2-3 লাইন অ্যালজেব্রা করে এগুলো আসবে, যেটা এখানে দেওয়া আছে। अगेन এটা তো বলেছি প্র্যাকটিস করতে, আর কেউ যদি লিখতে বলে তোমাকে ডিটেল অ্যালজেব্রা দেখা যাবে। শুধু এইটা মানে সোজা কথা বলছি, এটা থেকে মুখস্থ করা তো প্রায় পাগলামি, করার দরকার নেই। এটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে আসছে, এগুলো নিজে হাতে বসে একটু ডিরাইভ করবে। আচ্ছা, এইবার আমি স্কোয়ার করছি, স্কোয়ার তো করতেই হবে, তার মধ্যে স্কোয়ার রুট অফ 2my এইসব থাকছে। তার মানে 2my পেতে হলে আমাকে স্কোয়ার করতে হবে। প্রথম ইকুয়েশনটা যদি আমি স্কোয়ার করি তাহলে এই জিনিসটা পাবো। अगेन একটু অ্যালজেব্রাটা করবে, বোঝাই যাচ্ছে। এই একটা স্কোয়ার রুট অফ ওই 4টে জিনিসই আছে, এটা আছে। আচ্ছা, তারপরের লাইনে আমি এখানে ইকুয়েশন নাম্বার দিইনি, কিন্তু জাস্ট বোঝাই যাচ্ছে। তারপরের লাইনে अगेन একটু এগুলো নন ট্রিভিয়াল অ্যালজেব্রা, আর এগুলো তো পড়বে এখন, তৈরি করবে এখনই, তৈরি করে নাও, মানে নয়তো আমি কি পড়াচ্ছি সেটা ভুলে যাবে। এগুলো নিজের খাতায় লিখে নিজের মতো করে এগুলো তো পড়বে, তৈরি করবে, অ্যালজেব্রাগুলো সব দেখে নেবে। তারপরের লাইনে ওই স্কোয়ার করে যেটা পেয়েছি সেটাকেই একটু একটু একটা ভাগ টাগ করেছি, বাঁ দিকেরটা my দিয়ে ডিভাইড করে উই অবটেন অ্যান এক্সপ্রেশন ফর ই ক্যাপিটাল ওয়াই, মানে ফাইনাল যে নিউক্লিয়াসটা হলো তার এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত, এটা যদি কেউ জানতে চায় তাহলে এইটা এখানে দেওয়া আছে। অন্যগুলো যদি সব জানা থাকে এই ফর্মুলা ব্যবহার করে সেগুলো পাওয়া যাবে। কিছু কিছুগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় একটা নিউমেরিক্যাল অঙ্ক দিয়েছে, সেটা করতে গিয়ে তুমি ফ্রম স্ক্র্যাচ এই ডিরাইভেশনগুলো করতে থাকলে সময় পাবে না। কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে, যাতে করে সহজেই সেই ফর্মুলাটা লিখতে হবে, ওয়ার্কিং ফর্মুলা করে নিউমেরিক্যালি তুমি আমি কিছু হোমওয়ার্কও দেওয়া আছে নোটের মধ্যে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার হবে। আচ্ছা, এইটা হলো। তারপরের লাইনে কি আসছে, আমি কিউ এর একটা এক্সপ্রেশন বার করছি। কিউ হচ্ছে ই ক্যাপিটাল ওয়াই প্লাস ই স্মল ওয়াই মাইনাস ই এক্স। আচ্ছা, ই ক্যাপিটাল ওয়াই এর এক্সপ্রেশনই তো ওপরে আছে, তার সঙ্গে ইউআই মাইনাস ইএক্স লিখলে তুমি দেখাতে পারবে যে কিউ এটা। এই জিনিসটা মাঝে মাঝে দেয়, সিইউতে তো প্রচুর দেয়, বছর বছর বা 1 বছর অন্তর করে। শো দ্যাট ফর এ ফিক্স টার্গেট নিউক্লিয়ার রিয়াকশন দ্য কিউ ভ্যালু ইজ গিভেন বাই দিস, ওয়ার থিটা ইজ দি পজিশন। ফাইটা এখানে নেই। এই এক্সপ্রেশনটা তো ওদের পরীক্ষায় প্রায়শই এই ডিরাইভেশনটা দেয়। আমি অবশ্য খুব একটা ডিরাইভেশন পছন্দ করি না, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলেও যদি কিউ ভ্যালু দুটো উপায় বার করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে, ওই এম এর ফর্মুলাটা দিয়ে, যে ফাইনাল মাসের থেকে ইনিশিয়াল মাস, সেখানে জাস্ট এম গুলো দেওয়া আছে, সেগুলো বসিয়ে
জাস্ট যোগ বিয়োগ করলে কিউটা বেরিয়ে যাবে। সেটা হচ্ছে ডিরেক্টলি কিউ বার করা। আরেকটা হচ্ছে কিনেম্যাটিক্স এর ফর্মুলাতে ইনডিরেক্টলি এই আরেকটা ফর্মুলা পাওয়া যাচ্ছে ক্যাপিটাল কিউ এর। সুতরাং কিউটা ইনডিরেক্টলি এই ফর্মুলায় বসিয়ে অনেক সময় একটা রিয়াকশন দিয়ে কিউ ভ্যালু বার করতে দেয়া মানে তারা এক্সপেক্ট করছে যে তুমি এই ইনডিরেক্টলি এই ফর্মুলাটা জানো। এইটা যা করেই হোক নিজে একটুখানি ডিরাইভ করাটা শিখে নাও। এটা মনে রাখা তো সোজা নয়, মনে রাখলে ভুলও হতে পারে, কিন্তু এই ফর্মুলাটা লাগে অনেক ক্যালকুলেশনে, এটা লাগে। তো জাস্ট ওইটা থেকে ম্যানিপুলেট করবে। আমি বললাম কিভাবে দেখিয়ে দিতে হবে। এটা ক্যাপিটাল কিউ হচ্ছে এইটা, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর কিউ। ওকে, আচ্ছা, নাও উই ডু ফার্দার ম্যানিপুলেশন। নাও this equation that we see is quadratic in z. z হচ্ছে স্কোয়ার রুট ইউআই। এই ইকুয়েশনটা গিভেন ইন টার্মস অফ ই ছোট হাতের ওয়াই, কিন্তু বড় হাতের ছোট হাতের এক্স ওয়াই এগুলো খেয়াল রাখবে। তার মানে কিউ এইটাতে এসেছি, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবার তার ফার্দার অ্যানালিসিস মানে থ্রেশহোল্ড এনার্জি কত, এইটার ফর্মুলা বার করতে চাই। মানে গিভেন এ প্রসেস, সেটা যদি এক্সোআরজিক হয়, কিউ যদি নেগেটিভ হয়, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম এনার্জি দ্যাট মাস্ট বি সাপ্লাইড থ্রু দ্য প্রজেক্টাইল ফর দ্য রিয়াকশন টু গো থ্রু, অ্যান্ড দ্যাট ইজ ইনডিড দ্য কিউ ভ্যালু, অ্যান্ড দ্যাট ইজ দ্য অলসো কল দ্য থ্রেশহোল্ড। কিন্তু এখানে ওই কিছু মোমেন্টাম কনজারভেশনের ব্যাপারটা হচ্ছে বলে থ্রেশহোল্ড এনার্জিটা এক্স্যাক্টলি কিউ ভ্যালু নয়। এইটাও মাঝে মাঝে ডিরাইভ করতে দেয়। আগেন সিইউতে তো ধরা বাঁধা প্রশ্নই, শো দ্যাট থ্রেশহোল্ড এনার্জি ইজ রিলেটেড টু দ্য কিউ ভ্যালু বাই দ্য ফলোয়িং, এইসব দেয় ওরা, এইসবগুলো পড়ে টড়ে। আচ্ছা, আর এমনি তো নিউমেরিক্যাল, এমনি মানে ফর্মুলা ডিরাইভ করতে না দিলেও নিউমেরিক্যাল নানা রকম ক্যালকুলেশনে এই সব কিছুই লাগবে। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, সেগুলো দেখে বুঝতে পারবে কিভাবে কতটা এটা পড়তে হবে। আচ্ছা, এবার অ্যানালিসিসটা এইটা করি। এখানে এই যে কিউ বলে যে ইকুয়েশনটা লেখা আছে, এটা ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন স্কোয়ার রুট ইউআই। তার মানে এটা ওই ফর্মে লিখবো। জেড এর টার্মসে যদি আমি ইকুয়েশনটা লিখে ফেলি, মানে এ জেড স্কোয়ার প্লাস বি জেড প্লাস সি, যেখানে জেড হচ্ছে স্কোয়ার রুট ইউআই, জেড স্কোয়ার হচ্ছে ইউআই, সেখানে এবিসি কোএফিসিয়েন্টগুলো আমি বার করতে পারবো। আগেন এটা নিজে একটু ডিটেল অ্যালজেব্রাটা করে দেখানো যাবে, এবং তোমরা দেখাবে আর কি, যে এইটাকে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে লিখলে এবিসি যে কোএফিসিয়েন্টগুলো হচ্ছে দ্যাট ইজ গিভেন বাই দিস, যেখানে এটা দেওয়া আছে 1 প্লাস এম ওয়াই বাই এম, বি এইটা, সি এইটা। ইটস ইজি, বাট অত ডিটেল অ্যালজেব্রা আমি দেখাইনি, কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করলে ডিটেল অ্যালজেব্রা করতে হবে। এবিসি হলো, আচ্ছা, এবিসি বার করলে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ করে তার রুটগুলো বার করতে পারি। জেড হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a, স্ট্যান্ডার্ড ফর্মুলা। তার মানে এইটা যদি একটা ইকুয়েশন হয়, এখানে আমি ইওয়াই, কারণ ইওয়াইটা কি ছোট হাতের ইওয়াই, এইগুলো তো নিউমেরিক্যালি বার করতে দেয়। যে প্রজেক্টাইলটার এনার্জি ই ক্যাপিটাল ওয়াই, সেটা তো আগের ফর্মুলাতেই পেয়েছি। এখন যদি কেউ জিজ্ঞেস করে ই ছোট হাতের ওয়াই, মানে প্রজেক্টাইলটার কি এনার্জি হলো ইউআই, সেটা বার করতে গেলে এই যেটা এখন যে ফর্মুলাটা বার করছি সেটা জানতে হবে। সেটা কিভাবে করছি, এই একই ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম ইন্টু এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ই স্মল ওয়াই, and then solve by the quadratic equation formula, but you have to obtain the ABCs. So you have to calculate b square minus 4ac and minus b by 2a, because the solution is minus b by 2a plus minus root over square root b square ac, b square minus 4ac by 2a. So it's a bit tedious, but please do this algebra. Show that using this ABC, b square minus 4ac is given by this. এইটা যে 4 over my square mx my ex cos theta square minus 4 বলে এইটা দেওয়া আছে। আর
মাইনাস বি বাই টু এ, সেটাও দেখাও যে এইটাই কম্প্যাক্ট ফর্মে চলে আসে 1/my প্লাস my স্কোয়ার রুট অফ mx my ex cos থিটা। আচ্ছা, এবার আমরা এইগুলো পেয়েছি, রুটগুলো বার করি, পরের পাতায় আছে, পেজ 6-তে। আচ্ছা, মাইনাস বি বাই টু ওয়াই বের করেছি। এইবার আরেকটা যে ফ্যাক্টর বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, সেগুলো বার করছি। আগেন একটু অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রাটা কিছুটা আমি করেছি, কিন্তু এটা বসিয়ে এইগুলো মানে বললাম তো সিইউ এর ছাত্ররা আগে তো সেই 16 নম্বরের প্রশ্ন হতো, 6টা 16 নম্বরের প্রশ্ন হতো, 100 নম্বরের, তখন 4 ঘন্টার অনার্স পরীক্ষা হতো। এখনকার মতো সোজা ব্যাপার না, 12টায় লোকে আমরা পরীক্ষা দিয়েছি, 12টায় ঢুকেছি, টানা 4 ঘন্টা পরীক্ষা দিয়ে 4টের সময় উঠেছি। গরমকালে তো কথাই নেই কি অবস্থা। তখন লোকে এইসব বাঘা বাঘা জিনিস সব প্র্যাকটিস ট্যাকটিস করে যেত। এইটাই একটা 16 নম্বরের প্রশ্ন, এইসব প্রত্যেকটা ফর্মুলা এগুলো ডিরাইভ করতে দিত। আমরা এখনো সেইসব করি না, কিন্তু প্লিজ এগুলো প্র্যাকটিস করো, এগুলো খুব সোজা। কেয়ারফুলি অ্যালজেব্রা করতে পারলে এগুলো আমি আর্জিনিও, আমি স্কেচ করে দিয়েছি, কিন্তু পুরো ডিটেল ক্যালকুলেশনটা তোমরা করবে, করে ইউ অবটেন দিস ফর্মুলা ফর ই স্মল ওয়াই, and that is the final formula. Make sure you know that you know how to derive this. এইটা অনেক সময় লাগে, এটা মুখস্থ করো যাই করো, ইউ মাস্ট নো দিস, অবশ্যই সেটা করতে হবে, কারণ তা না হলে তোমাকে পুরো ডিরাইভেশনটা, ক্যালকাটা ইউনিভার্সিটির 16 নম্বরের প্রশ্ন এখন আর নেই, ওখানে এরকম পুরো ডিরাইভেশনটা করে ফর্মুলাগুলো হাতেই রয়েছে, তারপর নিউমেরিক্যাল প্রবলেম দিত, 12+4=16 এইরকম। বাট এখন অনেক সময় শুধু দেয়ার একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হয়, সেটা করতে গেলে তোমার এই ফর্মুলাগুলো লাগবে। এগুলো তুমি এখন এই ডিরাইভেশনটা করে এ করা সম্ভব নয়, এটা মনে রাখো, এ করো যাই করো। তার মানে আমরা কিউ এর একটা ফর্মুলা পেয়েছি, ইনডিরেক্ট ফর্মুলা, মানে এইখানে মাস টাস ইনভলভ করে। একটা তো ডিরেক্ট ফর্মুলা, সিম্পলি মাস থেকে মাস বাদ দিয়ে, আর ইনডিরেক্ট ফর্মুলা হচ্ছে যেখানে এই সবই থাকবে। যে কিউ এর একটা ফর্মুলা পেয়েছি, ই ওয়াই ক্যাপিটাল ওয়াই এর একটা ফর্মুলা পেয়েছি, এবং ই স্মল ওয়াই এর একটা ফর্মুলা এখানে পেয়েছি, বেশ বড় একটা ফর্মুলা। এখানে কিন্তু ফাইটা ইনভলভ নয়, ফাইটা জানার দরকার নেই। ফাইটা যদি বার করতে হয় তাহলে সেটা একটা হোমওয়ার্ক দিলাম মুখে মুখে, হাউ টু ক্যালকুলেট ফাই। 1 মিনিট, আমার পাওয়ার, আমি পাওয়ার হঠাৎ চলে গেলাম, এমার্জেন্সি ল্যাম্পটা, আমাকে 1 মিনিট সময় দাও। হ্যাঁ ঠিক আছে, I have the right now. Teach, okay? So we are in page 6. Again, please do this algebra, practice these yourself. So we have this formula EY, which we need often to do numerical calculation. যদি কেউ ফাইটা ক্যালকুলেট করতে বলে, সেটা এটার থেকে সেটা দেওয়া নেই, সেটা একটু চেষ্টা করবে। ফাই এটা যদি কেউ ফাই অ্যাঙ্গেলটা বার করতে বলে, মানে ওই 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 ট্রান্সফর্ম প্রজেক্টাইলটা কোন দিকে যাচ্ছে, সেটাও এটা থেকে ক্যালকুলেট করা যায়। বা এইগুলো, এই ভ্যালুগুলো জানলে ওই কনজারভেশন লটার মধ্যে বসালে ফাই পাওয়া যাবে। আচ্ছা, এইটা হলো। নাও এই এক্সোআরজিক এন্ডোআরজিক এইগুলো টেক। থ্রেশহোল্ড মানে কি? থ্রেশহোল্ড মানে কিউ হচ্ছে <0, ঠিক আছে? সেই থ্রেশহোল্ডটা বার করার জন্য আমি এই একটা সাবস্টিটিউশন করেছি। উই ডিফাইন এ নিউ ভ্যারিয়েবল কিউ প্রাইম উইচ ইজ মাইনাস কিউ, কারণ এমনিতে এইসব ক্ষেত্রে কিউ যেহেতু নেগেটিভ, সেটাকে একটা মাইনাস সাইন দিয়ে কিউ প্রাইমটা পজিটিভ, এইটার জন্য আমি এই ম্যানিপুলেশনটা করেছি, এবং এইটা দিয়ে থ্রেশহোল্ড এনার্জিটা বার করব। Let us write q prime is minus q. Then for endoargic reactions, q prime is positive. Let us assume এখন threshold energy মানে কি?
যেটা মিনিমাম এনার্জি প্রজেক্টাইল যেটা বার করতে হবে, সেটা করার জন্য আমি ইএক্স আমি ধরে নিলাম যে kinetic energy is zero. ধরলে কি হয়, let us assume the projectile energy to be zero, that is E small x is zero. আর এইগুলো বসালে তুমি দেখবে বি হয়ে যাবে জিরো আর সি হয়ে যাবে মাইনাস কিউ। অ্যাগেন এইটা এখানে বলা আছে, এটা নিজে একটু অ্যালজেব্রা করে বা আগের সঙ্গে মিলিয়ে, মানে সোজা কথা এটা পড়ানোর পর তোমার নিজস্ব একটা নোট হবে যেখানে সব অ্যালজেব্রা গুলো থাকবে, যেখানে এবং তুমি তো প্রিপেয়ার করবে, এই পড়াশোনাগুলো তৈরি করবে, সেই তৈরিটা হবে একমাত্র এই নিজের নোটটা তৈরি করতে পারলে এখনই। তারপর পরীক্ষার আগে না হয় একটু দেখে নেবে তখন শেষ মুহূর্তে। কিন্তু এখন এই পুরো জিনিসটা যা পড়াচ্ছি রিয়েল টাইমের মতো আর সময় নেই। রিয়েল টাইমে এই পড়াগুলো সব তৈরি করে না, এইভাবে একটুখানি সময় দিয়ে, যত পরে করবে তত আমার ক্লাসের কথা ভুলে যাবে। একটু সময় দিয়ে বসে এইগুলো নিজের মতো করে লিখে নাও, and then you get prepared for this. This is a very very important part of but this is easy. So particle physics is intrinsically conceptually difficult, and that's why I finished it. I know this I can even teach in online. It is tedious but the concepts are very easy. Acha, let us assume the projectile energy to be zero. E small x is zero, then B is equal to zero, C is minus Q, equal to Q prime is zero, and in this case when B is equal to zero and C equal to Q prime, the solution becomes very simple. ওই যে কোয়াড্রেটিকটা সলিউশন তখন হয়ে যায় প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 4ac by 2a, and if you put the values of a and c, the solution for it becomes minus q prime by a. Since both q and a q prime, এখানে একটা ছাপার ভুল আছে, since both q prime and a are positive, square root ey is imaginary. এই কিভাবে থ্রেশহোল্ড কনসেপ্টটা আনছে এটা বোঝো, মানে মিনিমাম যে একটা নন জিরো পজিটিভ এনার্জির দরকার প্রজেক্টাইলটার জন্য ফর এ এন্ডোআর্জিক রিয়াকশন টু টেক্স প্লেস, হাউ দিস কনসেপ্ট ইজ বিং ব্রট, দিস কনসেপ্ট ইজ বিং ব্রট ইন দিস ওয়ে। প্রথমে আমি ধরে নিলাম প্রজেক্টাইল এনার্জি জিরো, ধরে আমি তার ইওয়াই এর যেটা ফর্ম সেটা বার করছি, এবং এইখানে দেখছি যে এইটা ইমাজিনারি হচ্ছে। এনার্জি তো ইমাজিনারি হতে পারে না, তার মানে ইনিশিয়ালি যে ধরেছি যে ই এক্স হচ্ছে জিরো সেটা ভুল, ঠিক আছে? তার মানে একটা রিয়াকশনটা অ্যাকচুয়ালি হতে হলে এই ইওয়াইটা সেটা একটা পজিটিভ এনার্জি হতে হবে। তার মানে ইএক্স জিরো হলে চলবে না। যদি অনেক সময় একটু শক্ত গোছের সিইউ এর আগেন প্রশ্ন ইজ ডেমনস্ট্রেট that threshold minimum energy for the projectile is required for a endoargic reaction, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, আমি পুরনো সেই সিইউ এর নিউক্লিয়ার ফিজিক্স অনার্সের অনেক খাতা ফাতা দেখতাম, হেড এক্সামিনারের এইসব নির্দেশ থাকতো, সেই থেকে বলছি। যদিও আমরা সিইউ এর পরীক্ষা নয়, সেই অভিজ্ঞতা থেকে বলছি কিভাবে নম্বর কাটতে হয়, এইসব নির্দেশ থাকতো হেড এক্সামিনারের। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এইটুকু ডিরাইভেশন ইওয়াই এর এক্সপ্রেশনটা ধরে দেখাতে হবে যে এটা ইমাজিনারি হচ্ছে, ইফ ইউ অ্যাসিউম এক্স হচ্ছে জিরো। সিন্স বোথ অ্যান্ড কিউ আর বোথ পজিটিভ, ইওয়াই ইজ ইমাজিনারি, reaction is not possible with ex zero. Therefore a minimum energy ex equal to e min is necessary to initiate the a এন্ডোআর্জিক রিয়াকশন। তার মানে এই থ্রেশহোল্ডটা কি করে আমরা পাবো? মিনিমাম এনার্জি হচ্ছে ওই রুটের একটাই সলিউশন থাকবে, দুটো সলিউশন না, মানে ডিসক্রিমিনেন্টটা জিরো হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac এটা জিরো হয়ে যাবে, আর দ্যাট গিভস ইউ দি এইটা সলভ করে যেটা পাবে দ্যাট গিভস ইউ দি থ্রেশহোল্ড এনার্জি, দ্য মিনিমাম এনার্জি for this reaction to take place. তাহলে derive the threshold energy বললে এইখান থেকে শুরু। আচ্ছা, এইবার এই জিনিসটা করেছি, এই
ইএক্সটাকে ইমিন করে এই স্কোয়ার রুট ইউআই এর যেটা বিভৎস রকমের এই পুরোটা স্কোয়ার রুট ফর্মুলা, সেটার মধ্যে ইএক্সটাকে ইমিন বলে লিখেছি, এবং ওই দিস করেসপন্ডস টু দ্য কেস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে আগের যে স্কোয়ার রুট অফ ইওয়াই সেখানে ইএক্সটাকে ইমিন বলে লিখেছি বলে ওই ফর্মুলাটাই সাতের পাতায় ওই ফর্মুলাটা আবার লিখছি। একটু সিম্পলিফাই করে টোরে এটা লিখছি। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। বি আর এসির এক্সপ্রেশন থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, that translates to this equation on the top of page 7. এই যে 4my square mx my e mean cos square theta equal to 4 1 plus my ভেতরে এই যে জিনিসটা, ঠিক আছে। अगेन নিজে অ্যালজেব্রা করে দেখে নেবে যেগুলো হচ্ছে, করে এইটাকে আর একটু সিম্পলিফাই করলে তার পরের লাইনটা পাওয়া যায়। अगेन এটার অ্যালজেব্রা এইসব করে ফাইনালি যেটা ওই গোল করা আছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জির এক্সপ্রেশন ই মিন। তার মানে অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা বসে 2-2.5 ঘন্টা বসলে হয়ে যাবে। এইটা নিজের মতো করে পুরো জিনিসটার একটা নোট ঠিক করে বানিয়ে থাকতে পারলে তোমার পড়াও হয়ে যাবে, আর ফাইনাল রেফারেন্সের জন্য এইটা, কারণ আমারটাতে আমি অ্যালজেব্রা অনেক স্কিপ করে গেছি। ইফ ইটস ক্লিয়ার ইউ মাস্ট ডু দিস if you are serious about preparing this. This is an important part of the course, and there can be many things asked from here. আচ্ছা, এইবার ই মিনের এই এক্সপ্রেশন, এই যে থ্রেশহোল্ড এনার্জির, সেটা পেয়ে গেছি। আর আমরা থ্রেশহোল্ডেরও আবার থ্রেশহোল্ড ইজ ডিপেন্ডেন্ট আপন থিটা, তাই না? মানে যে অ্যাঙ্গেলে ওই ট্রান্সফর্ম প্রজেক্টাইলটা বেরোচ্ছে, তার মানে বিভিন্ন থিটার জন্যে বিভিন্ন ই মিন হবে, যেটা ওই 9 নম্বর পাতা একটা ওরকম গ্রাফ দেওয়া আছে, ওটা পরে আসছি। সেই গ্রাফটা এসেছে এই ই মিনের এক্সপ্রেশনটা দিয়ে ফর ডিফারেন্ট থিটা। না এইটা হচ্ছে এটার মিনিমাম, ই মিনেরও মিনিমাম হবে কখন? যখন থিটাটা 0 হবে, মানে যখন ওটা থিটাটা 0, ওটা একই দিকে যখন যাচ্ছে, এই সেই যে অ্যাবসলিউট মিনিমাম অফ ই মিন, দ্যাট ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড এনার্জি। ঠিক আছে? তার মানে এখানে এই এক্সপ্রেশনে সিম্পলি ওই যে টার্মটা সাইন স্কোয়ার থিটা, সেটা 0 করে দিলে আমরা এই যে মানে মিনিমাম অফ দ্য ই মিন, দ্যাট ইজ দ্য থ্রেশহোল্ড, অ্যান্ড দ্যাট ই থ্রেশহোল্ড ইজ গিভেন বাই হিয়ার। ওই সাইন থিটাটাকে 0 করলে মাইনাস ক্যাপিটাল কিউ my plus my ডিভাইডেড বাই my plus my মাইনাস mx। আর যদি অনেক সময় থ্রেশহোল্ডের নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে দেয়, তখন এটা মনে রাখার সোজা, এই থ্রেশহোল্ডের এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এইটাকে আরো একটু সিম্পলিফাই করা যায়। এই থ্রেশহোল্ডটা কিভাবে? ক্যাপিটাল কিউ এর ভ্যালু বসে, ক্যাপিটাল কিউ আমরা তো জানি ডিরেক্ট এক্সপ্রেশনটা হচ্ছে mx plus mx মাইনাস my মাইনাস my। সেইটা বসালে আমি ডান দিক বাঁ দিক নিয়ে গিয়ে পাই এই যে টার্মটা তলায় ডেনোমিনেটরে যেটা আছে my প্লাস my মাইনাস mx, সেটাকে সিম্পলি mx মাইনাস কিউ বলে লিখতে পারি। তার মানে ই থ্রেশহোল্ড হচ্ছে মাইনাস কিউ ওভার নিউমারেটারে my প্লাস my, ডেনোমিনেটারে mx মাইনাস কিউ। আর কিউ যেহেতু mx এর চেয়ে খুব ছোটই হবে, মানে টার্গেট যেমন ইভেন ফিশন যেখানে সব থেকে বেশি এনার্জি বেরোয়, সেখানেও কিউ হচ্ছে 200 MeV, আর ইউরেনিয়ামের মাস তো 92, অনেক অনেক বেশি হবে সেখানে রেস্ট মাস। তার মানে তলা থেকে বাদ দিলে আমার সব থেকে সিম্পলেস্ট এক্সপ্রেশন ফর ই থ্রেশহোল্ড ইজ মাইনাস কিউ mx plus mx divided by mx, তার মানে মাইনাস ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 1 প্লাস দ্য রেশিও অফ দি প্রজেক্টাইল মাস অ্যান্ড দি টার্গেট মাস। কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন দিলে এই যে ফর্মুলা অনুযায়ী এইসব নাম্বারগুলো দেওয়া আছে, থ্রেশহোল্ড এনার্জি ক্যালকুলেট করা যাবে ফর এ এন্ডোআরজিক রিয়াকশন। আশা করি সবাই ফলো করছে, খুব ক্রুশিয়াল ক্লাস,
যারা নেই কি বলবো, তাদেরকে তোমাদেরকে পড়িয়ে দিতে হবে। সবারই আজকে এটা একটা দরকারি ক্লাস, সবার প্রত্যেকের ক্লাসে থাকা উচিত ছিল, কারণ নোটগুলো দিয়েছি, কিন্তু কিভাবে সেগুলো পড়তে হবে কিভাবে হবে সেটা ডিটেল বুঝিয়ে দিচ্ছি। এইটা একদম 7 নম্বর পাতার কর্নারে, এই যে মাঝখানে কিছু ভুল লিখেছিলাম, ওটা এ দিয়ে কাটা, শেয়ার করার তো সময় নেই। ই থ্রেশহোল্ড হচ্ছে এইটা, এইটা হচ্ছে নিউমেরিক্যাল ক্যালকুলেশনে এই ফাইনাল ফর্মুলাটা মনে রাখতে হবে। নিউমেরিক্যাল ক্যালকুলেশনের আমি হোমওয়ার্ক কিছু দিয়েছি। আচ্ছা, 8 নম্বর আর 9 নম্বর পাতা হলে এই আলোচনাটা শেষ হলো। তারপরে অন্য একটা আলোচনা যাব। আমরা তো 4:30 শুরু করেছি, তাই না? সুতরাং 4টে থেকে 6টা যেটা ছিল সেটা ওই 4টেই শুরু করলে, বাট আই থিঙ্ক স্টিল উই হ্যাভ হাফ অ্যান আওয়ার। লেট আস ট্রাই টু ফিনিশ অ্যাজ মাচ এজ পসিবল। আমি তো আপ্রাণ চেষ্টা করব আজকে আজকে এবং কালকের অনলাইন ক্লাসে যা যা আমার পড়ানোর বাকি পুরোটা শেষ করিয়ে দিতে, যাতে পুরোটা শেষ হয়ে যায়। তারপরে তোমরা ইচ্ছা করলে তোমাদের অফলাইন একটা একটা হয়তো ক্লাস, যেখানে তোমরা নানা রকম কোশ্চেন মানে কোয়েরিজ আমি আনসার করতে পারি। কিন্তু আপ্রাণ চেষ্টা করছি, একটু প্লিজ এসো, সবাই ক্লাসে এসো। আজকে এবং কালকে আমি যেটা বাকি সেটা পড়িয়ে দিতে চাইছি। পেজ 8-এ এইবার এই ই থিটা যেটা, আহ, এই লেখাটা এই ছবিটা চলে গেল কেন? হ্যালো, যে দেখাচ্ছিল ওর ছবিটা দেখতে পাচ্ছি না, এই মানে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না, কি হলো? আমি ওয়েট করছি, বা হ্যাঁ ওটা বোধহয়, হ্যাঁ ওকে এসেছে। আচ্ছা, এখনো আসেনি। Okay, yeah. So I'm reading page 8 and 9. So E mean depends on the angle at which the particle y is emitted. When y is emitted in the forward direction, that is theta is 0, E mean has the lowest value and it is called the threshold energy. So the minimum of the minimum, E mean depends upon theta. For forward direction it is minimum, that is called the threshold energy we have obtained above. Look at the expression for threshold energy, and so set the numerator two values of Ey for each value of x. এখন টা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে বড় যে এক্সপ্রেশনটা, সেখানে ex মানে প্রত্যেকটা প্রজেক্টাইল এনার্জির জন্য যেটা, সেটা যখন বেরোচ্ছে তার দুটো পসিবল এনার্জি হয়, কারণ এটা কোয়াড্রিক ইকুয়েশনের সলিউশন। So look at equation. The two values of Ey for each value of Ex. So how do you obtain? Set numerator equal to 0, and so you get Ey prime is this independent of theta. And এবার পেজ 9 একটু যাই, সেখানে একটা বিশেষ ধরনের রিয়াকশন দেখো পেজ 9 এর ছবি। হ্যাঁ, সেখানে একটা বিশেষ ধরনের রিয়াকশন, প্রোটন অ্যাক্টিং অন ট্রিটিয়াম, 3H মানে হাইড্রোজেনের যে হেভিয়ার আইসোটোপ, proton acting on tritium, and it produces a 3 helium and N. এই যে রিয়াকশন, এটার মাস্টার সব জানা, সব ফর্মুলাগুলো জানা। এটার ফর্মুলা বসিয়ে হয় ডিরেক্টলিও নয় ইনডিরেক্টলি, দুটো ভাবে আমরা কিউ ভ্যালু পেতে পারি। এটা একটা এন্ডোআর্জিক রিয়াকশন। এই ক্ষেত্রে এই সবগুলো জেনে নিউমেরিক্যালি ফর ডিফারেন্ট ইএক্স, এখানে প্রোটন তো প্রজেক্টাইল, তলার এক্স অ্যাক্সিসটা হচ্ছে প্রোটনের এনার্জি ইন এমইভি। সেই প্রোটনের এনার্জি বসিয়ে
যেটা ইওয়াই যে এনার্জি ইন কেভি সেই কার্ভ গুলো দেখানো আছে, মানে ইওয়াই বলে যে বড় ফর্মুলাটা, সেইখানে ইএক্স ইনপুট বসিয়ে ইওয়াই এর ভ্যালুগুলো কি ফর ডিফারেন্ট থিটা দেখানো আছে। থিটা ইকুয়াল টু 0 বসালে এই কার্ভটা পাওয়া যাবে, থিটা 30 60 বিভিন্ন অ্যাঙ্গেলে এই কার্ভগুলো পাওয়া যাবে। দেখা যাবে যে সেই সবগুলোই সব অ্যাঙ্গেলগুলো যে কোনো অ্যাঙ্গেলেই হোক একটা পয়েন্ট সেগুলোর কমন। প্রত্যেকটা কার্ভ সব আলাদা আলাদা বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে, কিন্তু একটা পয়েন্ট কমন যেটা 1.159, আর সেটাই হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, যেটা মিনিমাম এনার্জি সেটা থ্রেশহোল্ড। এবং 159 না, এটা হচ্ছে 1.145। নিউমেরিক্যাল কিছু প্রবলেম দেওয়া আছে, আমি সেইটা এর পরের পাতাতেই আছে, 10 পাতায়, সেখানে এগুলো সব প্র্যাকটিস করতে হবে। সো এই ছবিটাকে বোঝানো হচ্ছে কার্ভস ফর অল থিটা অ্যাঙ্গেলস, কার্ভস ফর অল the horizontal axis at the same point, right? So theta can go from 0 to pi by 2. EY is single valued if ওই যে এক্সপ্রেশনটা সেটা much greater than 0, that is if EX is much greater than the threshold energy, তখন EY এর সিঙ্গেল ভ্যালুটা হবে। There is a limiting energy of the projectile above which the, তার মানে এখানে না অন্য জিনিসের কথা বলছি। একটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, যা না হলে রিয়াকশনই হবে না, আর এটা হচ্ছে একটা মিনিমাম ভ্যালু অফ প্রজেক্টাইল এনার্জি যার ওপরে উঠলে ডাবল সলিউশনটা থাকবে না, মানে একটা ইএক্স এর জন্য একটাই ইউআই সলিউশন থাকবে, সেটা হচ্ছে এটা। अगेन এটার উপর নিউমেরিক্যাল প্রবলেম হয়। there is a limiting energy of the projectile above which the emitted particle energy will be single valued, এই সেটা হচ্ছে এই থ্রেশহোল্ডটা। এখানে অনেক যা যা কম্প্রিহেন্সিভলি পুরোটা পড়িয়ে দিয়েছি, আগে নিজে প্র্যাকটিস করে নিজে নোট লিখবে, যা যা নিউমেরিক্যাল প্রবলেম সম্ভব সব এইসব ফর্মুলাগুলো দেওয়া হবে। আর আমি 10 নম্বর পাতায় এইরকম দুটো হোমওয়ার্ক দিয়েছি, এগুলো করো। আর আরো অন্যান্য জায়গায় কাপলানের বই দেখতে পারো, অনেক অনেক প্রবলেম আছে। এই প্রবলেম যত প্র্যাকটিস করবে তত ওই প্রথমে ফর্মুলাগুলো দেখে করবে, তারপরে অ্যাকচুয়ালি তো তোমায় বসে করতে হবে, সামহাও ফর্মুলাগুলো মনে রেখে প্র্যাকটিস করবে, যে ফর্মুলাগুলো না দেখে নিজে, যাতে করে এই প্রবলেমগুলো সলভ করা যায়। দুটো প্রবলেম আমি সোজাই বুঝিয়ে দিচ্ছি। A beam of 7.3 MeV alpha particles are used to produce the reaction aluminium alpha P 30 silicon. The protons emitted, মানে প্রজেক্টাইলটা ট্রান্সফর্মড হয়ে যে প্রোটন বেরোচ্ছে সেইটার এমিশন অ্যাঙ্গেল হচ্ছে একই দিকে। দ্য প্রোটনস আর এমিটেড, মানে এখানে ওই একটা অ্যাঙ্গেল বলে দেওয়া গেল, আর ফাউন্ড টু হ্যাভ এনার্জি 9.34 MeV। হোয়াট ইজ দ্য কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশন? এখানে কিউ ভ্যালুর ইনডিরেক্ট যে ফর্মুলায় দেখবে সেখানে কি কি লাগবে সেটা প্রায় এখানে বা কিছু হলে বার করবে, সেটা এখানে এই রেজাল্ট গুলো দেওয়া আছে। তার মানে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখে প্রথমেই পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে কোন থিওরিটিক্যাল ফর্মুলাটা আমি ব্যবহার করব, সেটা ব্যবহার করতে পারলে সঙ্গে সঙ্গে উত্তর। এখানে বোঝাই যাচ্ছে ইনডাইরেক্টলি কিউটা বার করে দিয়েছে, আর কিউ এর ফর্মুলাতে এই সব যা যা দরকার আছে। আচ্ছা, তারপরের প্রবলেমটা হচ্ছে a beam of 1.2 MeV protons bombards a 3 helium target to produce, এখানে ডান দিকেরটা বলা নেই, মানে 3 helium tritium টার্গেট, তার উপর PN রিয়াকশন হচ্ছে, হয়ে কনজারভেশন থেকে বেরিয়ে যাবে ডান দিকেরটা কি সেটা জানার দরকার নেই। এই নিউক্লিয়ার রিয়াকশনের জন্য যেটা ইএক্স প্রজেক্টাইল যেটা প্রোটন, তার এনার্জি হচ্ছে 1.2 MeV। A beam of 1.2 MeV protons bombards a 3 tritium target to produce a PN reaction. What will be the kinetic energy of the neutrons emitted at 90 degree with respect to the incident beam? মানে এখানে EY যেটা সেটার ক্যালকুলেট করতে বলেছে এবং অ্যাঙ্গেলটাও দেওয়া আছে। তার মানে EY এর যে বড় ফর্মুলা সেইখানে থিটা ইজ পাই বাই 2 বসিয়ে এইটা পাবে। What is the threshold energy of the reaction?
এটা কিউ ইটিএইচ হচ্ছে ওই এমওয়াই কিউ যে ফর্মুলাটা, সেটাও সেখান থেকে পাবে। ঠিক আছে, এই কিছু নিউমেরিক্যাল প্রবলেম যা দেওয়া আছে এগুলো তো অবশ্যই আরেকটু কিছু প্র্যাকটিস করো। এইটা নোট পুরোভাবে লেখো। এইটা লিখলে এটা আজকে আমার মনে হয় সবাই চলে গেল, এভাবে করলে হবে? প্রায় সবাই চলে গেছে। এই 10 নম্বর পাতার তলায় যেটা লেখা আছে সেটা খুব না, আচ্ছা 11, 12, 13, 11, 12, 13, 14 তে কিছু আছে which is a different aspect. It is called cross sections for nuclear reaction. সেটা বাকি রইলো, সেটা আজকে পড়াচ্ছি না। কিন্তু কালকের ক্লাসে আমরা let us all try to come, নিজেকেও বলছি 4টের সময় এসে ফিশনের চ্যাপ্টারটা ওটা সোজাই, কিন্তু অনেক পাতা আছে, ওটা প্রথমে আলোচনা করব। ওটা প্রথমে আলোচনা করে কালকে শেষ করে দেবই, যা যা পড়ানো বাকি ফিশনের আলোচনাটা করব। আর তারপরে এইটা আজকে পড়ালাম না, এই যে নিউক্লিয়ার রিয়াকশনের 11, 12, 13, 14 এই 4টে পাতা বাকি আছে, নিজেরা একটু পড়ে এসো। এইটা কালকে লেটাস মেক আ টার্গেট অল অফ আস। জানি তোমাদের অনেক কিছু আছে, ল্যাব পরীক্ষা হ্যান ত্যান, কিন্তু এটাও তো খুব দরকারি। তোমাদের পরীক্ষা হচ্ছে 22শে মে, 2:30 থেকে 5টা, রুটিন পাবে বা পেয়েও গেছো। সো থ্যাংক ইউ অল। প্লিজ কালকে বলো আরো বেশি লোক যেন আসে, এগুলো খুব দরকারি জিনিস এবং বেশ সোজা, শক্ত কিছু নয়। ব্যাপারটা বুঝিয়ে একটু পড়ে নিলে খুবই ভালো হবে ফর দিস। ওকে, ইফ there are no queries or questions, I'm leaving now. Let us tomorrow all join at 4 p.m. স্যার হ্যাঁ, কিছু বলবে তো বলো। হ্যাঁ স্যার আগের ক্লাস, আছে। হ্যাঁ স্যার আগের ক্লাস থেকে একটা পার্টিকেল মানে রিঅ্যাকশনের একটা করছিলাম আর কি প্রবলেম স্যার, হ্যাঁ সেরকম বলো। হ্যাঁ শেয়ার করো, সবাইও দেখুক, অন্যরা যারা। এখনো পাইনি তো। আচ্ছা, it has not still come. Are you trying to upload that? হ্যাঁ স্যার দাঁড়ান করতে। Yeah. স্যার ফেনম্যান ডায়াগ্রাম গুলো কি মানে এই বছর হয়তো পড়াতে পারবো না, আচ্ছা পড়াইও নি তো, আর সময় হবে না। হ্যাঁ ওই পার্টিকেল ফিজিক্সে যা পড়িয়েছি তাই, সেটাই হবে আর কি। আর কোথায় সময় নেই। এই একটা 4 দিনের ছুটি মাঝখানে দিল গরমের জন্য, এটা পুরোটা ম্যাসাকার করে দিল। একটা গোটা উইক কম কথা, একটা গোটা উইকে আমাদের 3টে ক্লাস থাকে, সেই 3টে ক্লাস তো মেকআপ করা শক্ত। থাকলে কিছু পড়াতাম হয়তো। হ্যাঁ স্যার শেয়ার একটু করেছি। দেখাও, তুমি মুখেও বলে দাও, একটু দেখাও সবাইকে, বলো রিঅ্যাকশনটা মানে কে নট প্লাস এন কোনটা, অনেকগুলো লেখা আছে এখানে। প্রথম যেটা আছে কে নট প্লাস এন থেকে ল্যামডা নট প্লাস এন।
পাই না। ল্যামডা 0 প্লাস পাই 0, তাই তো? আচ্ছা, তো বি এখানে দেখা যাক। বিটা বাঁদিকে আচ্ছা বি আর নিউট্রন এল আছে, বি হচ্ছে। আর এল মিলে যাচ্ছে, তাই তো? অ্যালাউ। হ্যাঁ আচ্ছা, তারপরে তুমি আই আর এস করবে। হ্যাঁ, ওখানে ওটা I ওই দুটো কোনো- কনভার্ট করছে না। আচ্ছা, তার মানে আই আর এস যদি দুটোই কনজার্ভ নয়, তাই তো? না, আই আর এস দুটোই যদি কনজার্ভ না হয় তাহলে কি হবে? আচ্ছা, কিন্তু আপনি বলেছিলেন মানে ওই কনজারভেশন রুলের টেবিলটা আছে, ওটা দেখা যাক, আমি দেখি বার করি ওটা। হ্যাঁ, আপনি বলেছেন যে উইক ইন্টারাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক এর মধ্যে হবে। এবার ব্যাপারটা হলো যে এক মিনিট দাও, এটা তো প্রোডাকশন প্রসেস, এটা না না তুমি কিছু একটা ভুল করেছো। দেখি আমি আইআরএস গুলো যা লিখেছো সেটা মিলিয়ে দেখি। আচ্ছা, K0 আই হচ্ছে, ঠিক আছে দেখেছি। আবার খুব বড় হয়ে গেলে মুশকিল। মানে না, অনেকগুলো লিখে তুমি যা অত বড় করো না, যা ছিল সেটা আমি নিজের মতো করে দেখে নিচ্ছি। তুমি যা ছিল সেটাই রাখো। আচ্ছা, K0 আই হচ্ছে হাফ, হুম, এন এর আই হচ্ছে হাফ, হুম, পাই জিরোটা ভুল লিখেছো। পাই জিরোর আই তো 1, পাই জিরো, পাই প্লাস, পাই মাইনাস, এই তিনটে আইসোস্প্রিন ট্রিপলেট। I3 নয়, কিন্তু তুমি ভুল করেছো। I3 নয়, আই লিখতে হবে, ঠিক আছে? I3 নয়, এটা আই। তার মানে পাই জিরোটা জিও হবে না, ওটা তুমি ভুল করেছো, ওটা 1 হবে। হ্যাঁ, তাহলে তার মানে আই আই কনজার্ভড হচ্ছে। এস দেখি, এস K0 তে 1, ওইটা ঠিকই আছে। আর লামডাতেও না, এটা ভুল করেছো। ইউডিএস এর এস হচ্ছে তো -1, কারণ ওখানে এস তো তুমি হ্যাঁ -1ই লিখেছো। আচ্ছা, এস এ, আচ্ছা K0টা একটু দেখে নিও, পার্টিকেল ডেটা টেবিল থেকে দেখে নিও যে ওখানে এস আছে না এস বার আছে। একটা এস আছে না একটা এস বার আছে। আমার 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 মনে হচ্ছে ওটাও -1 হবে। আগেন আমার কোনটা? মনে থাকে না। K0 কোনটা? যেটা, K0টা এস কত? K0 কোয়ার্ক কম্পোজিশন কি? এই তো আজকেই পড়াচ্ছিলাম, K0 কোয়ার্ক কম্পোজিশনটা দেখে নাও, দেখে নিলেই বলতে পারবে। আচ্ছা, K0টা হচ্ছে +1। K0 কোয়ার্ক কম্পোজিশন কি? আচ্ছা, কোয়ার্ক এক্ষুনি তো আমি কম্পোজিশন ওই সব দেখাচ্ছিলাম, গেলমান প্লট গুলো দেখি আমার কাছেই আছে। এই যে ক্যালকুলেট করেছি ওই যে গেলম্যান এক মিনিট আমি গেলমান প্লট যে আছে, K0 হচ্ছে ডিএস বার, ঠিক আছে? তার মানে এখানে এস হচ্ছে 1, এস হচ্ছে 1, ঠিক আছে। আর লামডা জিরোটা হচ্ছে -1, বাকি এখানে আই কনজার্ভ, এস কনজার্ভ নয়, তাহলে কি হবে? আমি টেবিলটা যদি দেখি বার করে, এক মিনিট। অন্যরাও দেখো, ভালো প্রশ্ন করেছে। আমি যদি টেবিলটা দেখি, এখানে আই কনজার্ভড হচ্ছে, তাই তো? হ্যাঁ, আই কনজার্ভ। আই কনজার্ভড হচ্ছে মানে ইলেকট্রোম্যাগনেটিক আর উইকে তো আই কনজার্ভড হয় না। না, আই একমাত্র কনজার্ভড হয় স্ট্রং। তার মানে এইটা পসিবলি স্ট্রং, মানে না, পসিবলি না, ইলেকট্রোম্যাগনেটিক আর উইক হতেই পারে না। ইলেকট্রোম্যাগনেটিক আর উইকে আই কনজার্ভড হয় না, এস তোমাকে দেখতেও হবে না। ইলেকট্রোম্যাগনেটিক আর উইকে আই কনজার্ভড হয় না, আই এখানে কনজার্ভড আছে, তার মানে এটা স্ট্রং হতেই হবে, এস দেখারই দরকার নেই, বুঝেছো? এটা কিন্তু স্ট্রং মানে ইন্টারঅ্যাকশন। মিলছে না, তাহলে কি করা যায়? না, এস দেখ, আমি দেখছি না, আমি শুধু আইটা দেখছি। শুধু আইটা কখন কনজার্ভড হয়? ওই যে আমার সামনে খোলা আছে কনজারভেশন রুলস বলে, যেটা নোটের মধ্যে আছে, সেখানে দেখেছি যে আই এর যে কলম, সেখানে স্ট্রং হলে সেটা কনজার্ভড হয়, ইলেকট্রোম্যাগনেটিক আর উইক হলে কনজার্ভড হয় না। তার মানে আমি যদি দেখি যে আই কনজার্ভড, আমাকে আর কিছু করতেই হবে না, কারণ আই কনজার্ভড একটা ক্ষেত্রেই হয়,
সেটা হচ্ছে স্ট্রং, সঙ্গে সঙ্গে আমি বলে দেবো এটা স্ট্রং। আচ্ছা বুঝেছো? এটা আরেকটা আরেকবার কথা বলছি, এটা বুঝেছো? সবাই বুঝেছো? আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এটা সোজা ভীষণ দরকার। আমাকে শুধু আইটা কনজার্ভ হলে এক গ্যারান্টিড যে সেটা স্ট্রং, কারণ ইলেকট্রোম্যাগনেটিক আর উইকে আইটা কনজার্ভ হয় না, এসটা আমার দেখারই দরকার নেই। যখন লিখবে জাস্টিফাই, পরিষ্কারভাবে এই জাস্টিফিকেশন গুলো লিখবে। ঠিক আছে? স্যার এই সেকেন্ড রিঅ্যাকশনটা কি রকম হবে, মানে পাই প্লাস প্লাস প্রোটন এটা দেখি পাই প্লাস প্লাস পি হচ্ছে কে প্লাস সিগমা প্লাস। আচ্ছা, বি আর এল তো অ্যালাউড। ঠিক করে তুমি আই গুলো লিখেছো কিনা? প্রথমে আই হচ্ছে 1, পি এর হচ্ছে হাফ, কে প্লাস এর হচ্ছে হাফ। এই তো এখানে ভুল করেছো। সিগমা প্লাস, সিগমা মাইনাস আর সিগমা 0, এটা হচ্ছে একটা আইসোস্পিন ট্রিপলেট যার আই হচ্ছে 1। পার্টিকেল ডেটা টেবিলে দেখে নেবে, আর আমিও বলেছি। আচ্ছা, এর আই এটা আই সিগমা প্লাস এর, হ্যাঁ ওটা 1 আছে। ওটা ভুল করেছো। এবার হয়তো তোমার উত্তর পাওয়া যাবে। এখানে কি হচ্ছে, আই কি কনজার্ভ হচ্ছে? তার মানে আই হচ্ছে 1 হয়, তাহলে আইএস দুটোই কনজার্ভ হবে এখানে। এস আই, প্রথমে আই দেখবো। হ্যাঁ ওটা আই যদি কনজার্ভ হয় আমার আর কিছু দেখার দরকার নেই, আগেরটার মতোই। আই এখানে বাঁ দিকটা 1। তুমি পার্টিকেল ডেটা টেবিল একটু মন দিয়ে পড়ো, কারণ জাস্ট ভুলভাল অ্যাসাইনমেন্টের জন্য এইগুলো সোজা প্রশ্ন অনেক নম্বর এইসবে থাকে। অ্যাসাইনমেন্ট গুলো ঠিক করতে হবে, না হলে তো ভুল। পাই প্লাসে আই হচ্ছে 1, ঠিক আছে। পিতে হচ্ছে হাফ, তার পরেরটাতে কে প্লাসে আই হচ্ছে হাফ, সিগমা প্লাসে 1 হবে। ব্যাস, আমার আই মিলে গেছে, আই কনজার্ভ, এটা স্ট্রং, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা, যদি i3 কনজার্ভ করার চেষ্টা করতাম তাহলে? i3 নেই, i3 কনজারভেশন নিয়ে কোনো রুল নেই। তুমি এইটা দেখো, ওই যে আমি ডেটা টেবিলটা দিয়েছি, এটা কিন্তু বারবার করে একাধিকবার বলেছি যে ওই গেলমান প্লটগুলো যেগুলো, সেগুলো এস ভার্সেস i3, কিন্তু কনজারভেশন যে রুল, আগেন ওই কোন একটা পাতায় ভেরি ইম্পর্টেন্ট বলে আমি ওই ট্যাবুলার ফরম্যাটটা দিয়েছি, ওখানে শুধু আই আর এস আছে, i3 দিয়ে কোনো কনজারভেশন রুল নেই। i3 প্রশ্নই উঠছে না। তার মানে বি আর এল দেখবে, তারপরে আই দেখবে। আই যদি কনজার্ভড হয় বা স্ট্রং, আর কোনো কথা নেই। যদি কনজার্ভ না হয় তাহলে হয় উইক, নয় এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। সেইটা দেখতে তখন এস বিচার করতে হবে। ঠিক আছে, যদিও ওখানে তারপরে একটু অ্যাম্বিগুইটি আছে। ঠিক আছে, মানে ঠিক আছে, ভালো তুমি এটা জিজ্ঞাসা করবে, কারণ তার মানে তুমি পড়াশোনা করছো, ব্যাপারগুলো বুঝছো, এগুলো খুব সোজা, কিন্তু এইভাবে একটু আলোচনা করে ব্যাপারগুলো বুঝে নিতে হবে। একটা উইকনেস দেখতে পাচ্ছি, তুমি অ্যাসাইনমেন্টগুলো ঠিক মতো করছো না। তুমি মানে আমি কালেকটিভলি, মানে টকিং অ্যাবাউট দ্য হোল ক্লাস। পার্টিকেল ডেটা টেবিলটা দিয়ে আমি ক্লাসে মুখে মুখে বলেছি, কিন্তু তোমরা নতুন শিখছো। এই অ্যাসাইনমেন্টগুলো যাতে ঠিক হয়, সেই জন্য পার্টিকেল ডেটা টেবিলগুলো তাকিয়ে এগুলো বুঝে নিতে হবে। স্যার, হ্যাঁ, কে এবার কে প্রশ্ন? স্যার আমি বলছি। অর্ঘজিৎ, হ্যাঁ বলো। একটা বলেছিলেন যে উইক ইন্টারঅ্যাকশনের জন্য আইটা হচ্ছে কনজার্ভ হয় না, আর বলেছিলেন স্ট্রেঞ্জনেস, উইক ইন্টারঅ্যাকশনের জন্য আই তো কনজার্ভ হয় না, একদম ক্লিয়ারলি আমার সামনে টেবিলটা বলেছিলেন যে কখনো হয় না, তো মানে ওটা কেন? এই রুলগুলো তো মানুষের তৈরি, গেলমান বানিয়েছেন, কেন নয়? এগুলো রিডবার্গ ফর্মুলার মতো, এগুলো ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা যায় না, এইসব এম্পেরিক্যাল রুলগুলো। জন্য মানে অনেক বইতেও দেখছিলাম, মানে সেখানে জাস্ট ওই মানে স্ট্রেঞ্জনেস লিখছে, কনজার্ভ হয় না, আর কোনো অন্য কোনো জাস্টিফিকেশন দিচ্ছে না। কিছু কিছু বিশেষ, এগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। প্রথম কথা এটা বুঝতে হবে, এগুলো সব এম্পেরিক্যাল কনজারভেশন রুল। যেভাবে রিডবার্গ তার ফর্মুলা লিখেছিলেন, তার প্রমাণ কোথায় যে ওইগুলো? ওটা উনি সব ডেটা অ্যানালিসিস করে দেখেছিলেন এটা হলে হয়। তুমি গেলমানও তাই, সব ধরনের পার্টিকেল ডিটে অ্যানালাইজ করে উনি এই কনজারভেশন রুলগুলো বানিয়েছিলেন। এটা কোনো ডিরাইভেশন নেই, এগুলো গেলমানের তৈরি, যাতে করে সব ডেটা ফিট করে। এইটা প্রথমে বোঝো, মানে এই প্রশ্নের কোনো মানে নেই কেন হয়। এটা গেলমান, ইট ইজ লাইক অ্যাক্সিওম, ম্যাথমেটিক্যাল অ্যাক্সিওম. Gell-Mann made this conservation rules,
so that all the data fits. And so it's like axiom. Gelman gave these conservation rules, and we take it for granted. একটাই আছে, উইক ইন্টারাকশনে এস কখনো কখনো কনজার্ভড হয়, খুব অল্প কিছু কেসে সেটা ভায়োলেটেড হয়। এই দুটো পসিবিলিটি, একটু অ্যাম্বিগুইটি উইকের ক্ষেত্রে আছে। এছাড়া এইভাবে করবে তো তুমি প্রথমে আই দেখবে, আই কনজার্ভড হলে খুব সোজা, খুব বেঁচে গেলে জাস্ট স্ট্রং বলে দিলেই হবে। আর যদি আই না কনজার্ভড হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক উইক এই দুটোর মধ্যে হবে, তখন এসটা দেখতে হবে। আর এসটা যদি কনজার্ভ না হয় তাহলে উইকই হবে, কারণ ইলেকট্রোম্যাগনেটিকে আনঅ্যাম্বিগুয়াসলি কাটা মারা আছে। তুমি এই টেবিলটা মুখস্থ করো, টেবিলটা পড়ো, 6 নম্বর পাতায় নোটের মধ্যে, ওই পার্টিকেল ফিজিক্স নোটে ওই টেবিলটা দেওয়া আছে। এস ইলেকট্রোম্যাগনেটিক এস কাটা, মানে এস যদি কনজার্ভ না হয় সেটা উইক হতেই হবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক হবে না। ঠিক আছে, এইভাবে দেখে ক্লিয়ারলি সব প্রশ্নটা একটু বুদ্ধি করে কনজারভেশন রুলগুলো ব্যবহার করে, যেভাবে আমি বললাম প্রথমে আই দেখবে, আই কনজার্ভ হয়ে গেলে স্ট্রং, আর কোনো কথা নেই, আর কিচ্ছু দেখতে হবে না। আই যদি কনজার্ভ না হয় তখন ওই দুটো পসিবিলিটি ইলেকট্রোম্যাগনেটিক আর উইক, তখন এস দেখবে। এস যদি কনজার্ভ না হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিক হবে না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক এস কখনোই হয় না, তার মানে উইক। ঠিক আছে, এইভাবে এইগুলো বার করতে হবে, পর 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 ডিএল আই এস এগুলো এইভাবে দেখতে হবে। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট গুলো ঠিক হতে হবে, নাহলে তো অ্যাসাইনমেন্ট পার্টিকুলার আইএস অ্যাসাইনমেন্ট গুলো ভুল হলে তো গেল। হ্যাঁ, আচ্ছা, আর কি বলো স্যার? মানে হচ্ছে উইক মানে আইসোস্পিন মানে কনজার্ভ তো হয় না, আর এস এস কনজার্ভ হয় না, এমন কোন এক্সাম্পল আছে? আইসোস্পিন আর স্ট্রেঞ্জনেস দুটোই কনজার্ভ হয় না এমন? উইকের যে উইকের ওই যে কেসটা, সেখানে ডেল্টা এস 0 মানে সেটা কনজার্ভড হয়, কখনো কখনো ডেল্টা এস কনজার্ভড হয় না, বাট ভায়োলেশন অনলি বাই ডেল্টা এস ইকুয়াল টু 1, মানে এস এর একটা ভায়োলেশন হয়। আমার অত মনে থাকে না, গ্রিফিথ টিফিথ পড়ো, তুমি নিজেই খুঁজে